আসসালামু আলাইকুম, সবাইকে আলকেস্টাইনে স্বাগত। আজকের এই ক্লাসটাতে আমরা তোমাদের উচ্চতর গণিতের যে প্রথম অধ্যায় আছে সেট অফ ফাংশন, এই অধ্যায়টা থেকে বোর্ড এক্সামে কিংবা স্কুলের এক্সামে কেমন সিকিউ কোশ্চেন হয় এবং সেগুলোকে কিভাবে আমরা খুব সহজে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সলভ করতে পারি, এই ব্যাপারগুলো শিখব। ওকে, এই ক্লাসের পারপাস মোটেও এটা না এই অধ্যায়ের সব কোশ্চেন সলভ করাই দেওয়া, বরং এই ক্লাসের পারপাস হচ্ছে তোমাকে একটা আইডিয়া দেওয়া যে এই সিকিউগুলো বারবার আসে এন্ড এগুলাকে এমনে 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 তুমি সহজে সলভ করতে পারো। বাট তুমি যদি চাও এই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করতে, এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার করতে, সব ধরনের ম্যাথ সলভ করতে, সেটার জন্য এই অধ্যায়ের উপর একাডেমিক ক্লাস কিন্তু আমাদের কোর্সে অ্যাড করা আছে। তুমি কোর্স থেকে একাডেমিক ক্লাসটা দেখে নিয়ে মূল বইটা থেকে থিওরিগুলো পড়ে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে সবগুলো ম্যাথ সলভ করে দেন এই ক্লাসটাতে আসো, তাইলে তোমার জন্য বেটার হবে। ওকে, আমরা এই ক্লাসে কোনো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব না। ওকে, আচ্ছা, এই অধ্যায়ের ইম্পর্টেন্সের কথা যদি বলি, এই অধ্যায় থেকে একটা সিকিউ এসএসসি এক্সামে থাকেই থাকে। সো তুমি যদি সিকিউর জন্য এই অধ্যায়টাকে লিস্টে রাখতে চাও রাখতে পারো। ওকে, অ্যান্ড এমসিকিউ দুইটার মতো থাকে। ওকে, তাইলে আমরা শুরু করে দেই, তাই না? সবার আগে তোমাদেরকে আমি একটু টাইপ অ্যানালিসিসটা বলে দেই যে এই অধ্যায় থেকে কি কি টাইপের কোশ্চেন আসে। এক নাম্বার টাইপের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমাকে সেটকে গঠন পদ্ধতিতে দিবে, সেটাকে তালিকা পদ্ধতিতে নিতে বলবে। এটা থেকে প্রশ্ন আসলে খুবই কম আসে, বাট এই জিনিসটা পারতে লাগে, প্রত্যেকটা কোশ্চেনে এই কাজটা করতে লাগে। ওকে, অথবা তালিকা পদ্ধতিতে দিবে, তোমাকে এটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। ওকে, সেকেন্ড টাইপের কোশ্চেন হচ্ছে পাওয়ার সেট রিলেটেড ক্যালকুলেশন করতে বলে। একটা সেট দিয়ে বলবে এটার পাওয়ার সেট নির্ণয় করো, এন্ড পাওয়ার সেট রিলেটেড একটা সূত্র আছে না, যে একটা সেটের উপাদান যদি n হয় তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা যে আসলেই খাটে এটা দেখাইতে বলে। ওকে, যেটা আমরা জেনারেল ম্যাথের সেটের অধ্যায়টা সমাধান করার সময় দেখে আসছি বেশ কয়েকবার। বেসিক্যালি তোমাদের জেনারেল ম্যাথের বা ম্যাথের সেট অধ্যায়ে তোমরা যা যা পড়ে আসছো এখানে এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই থাকে, বাট বাড়তি হিসেবে এক এক ফাংশন কিনা, সার্বিক ফাংশন কিনা এগুলো চেক করা অ্যান্ড বিপরীত ফাংশন নির্ণয় করা, এগুলা এই অধ্যায়টাতে বেশি আসে। অ্যান্ড লেখচিত্র অঙ্কন এখানে একটু বাড়তি আসে। ওকে, সেকেন্ড যেটা হয়, জেনারেল ম্যাথে যেমন অন্যয় থেকে প্রচুর কোশ্চেন আসে, তোমাকে অন্যয়টা তালিকা সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, তোমাকে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অ্যান্ড অন্যয়টা অ্যাকচুয়ালি ফাংশন কিনা এটা টেস্ট করতে বলে। ঠিক আছে, লেখচিত্র অঙ্কনের মাধ্যমে তুমি এটা করতে পারো। ওকে, বা বেশ কিছু পদ্ধতি আছে ওইভাবে করতে পারো, আমরা দেখবো, সমস্যা নেই। অ্যান্ড ম্যাথে যেমন প্রচুর ডোমেইন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করতে বলবে, এখানেও ডোমেইন অ্যান্ড রেঞ্জ প্রচুর নির্ণয় করতে বলবে। ঠিক আছে, এখানেই শেষ না, আরো বেশ কিছু টাইপ আছে। আচ্ছা, আর কি টাইপ আছে? ভ্যান চিত্র। ভ্যান চিত্র থেকে বেশ ভালো কোশ্চেন আসে। ভ্যান চিত্র কেমন অ্যানালাইসিস করে আমরা খুব দ্রুত কোশ্চেন সলভ করতে পারি, এগুলো দেখবো। এন্ড দেন একটা ফাংশন এক এক কিনা, একটা ফাংশন সার্বিক কিনা, এই কোশ্চেনটা সবচাইতে বেশি আসে। এখানে তুমি পসিবল হইলে ইনফিনিটি স্টার দিতে পারো। ওকে, অ্যান্ড একটা ফাংশন যদি সার্বিক হয় এবং একই সাথে এক এক হয়, ওই ফাংশনটাকে আমরা বলি অনটু ফাংশন। অনটু হয় কিনা এটাও চেক করতে বলে। যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুধু বলে এক এক কিনা চেক করো, অথবা শুধু সার্বিক কিনা চেক করো, সামটাইমস বলে অনটু কিনা চেক করো। অনটু কিনা চেক করতে হলে আমাকে আগে চেক করতে হয় এক এক কিনা, তারপর সার্বিক কিনা। যদি এক এক হয় এবং সার্বিক হয় তাহলে কি ফাংশনটা অনটু। আমরা এখানে একটা ফাংশন এক এক মানে কি এটার বেসিক কনসেপ্ট তোমাকে আমি ক্লিয়ার করতে যাব না। সার্বিক মানে কি এটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে যাব না। আমি জাস্ট ধাপে ধাপে কোন স্টেপ ফলো করে তুমি এক এক কিনা সার্বিক কিনা প্রমাণ করতে পারো, ওই স্টেপগুলো দেখাই দিব। ওকে, একাডেমিক ক্লাসে ওইসব কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। ওকে, একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা প্রচুর আসে, এই কোশ্চেনটাও তুমি ইনফিনিটি স্টার দিতে পারো, এটা থেকে প্রচুর কোশ্চেন আসছে এবং আসে। ওকে, আচ্ছা, এই অধ্যায় থেকে কোশ্চেনগুলো মোটামুটি বলা ছিল এই দুইটার যে কোনো একটা আসেই আসে। ওকে, একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা যাবে কিনা এটা ডিপেন্ড করে ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা, মানে অনটু কিনা। অনটু ফাংশন না হলে ওই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করা যায় না। ওকে, তাকে রিভার্স করা যায় না। অ্যান্ড লেখচিত্র অঙ্কন, লেখচিত্র অঙ্কন, তাই না? ওকে, ডান। এই কয়টা টাইপ, এর বাইরে এখানে ঘুরে আসলে সিকিউ কোশ্চেন তেমন আসে না। অ্যান্ড এমসিকিউতে বেসিক্যালি এগুলাই ঘুরে ফিরে আসে। তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? আমরা শুরু করে দিই।
এখানে একটা অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন কোশ্চেনটা কতবার কেমনে কি আসছে। হ্যাঁ দেখো, এটা থেকে সবচেয়ে বেশি বার আসছে, দেখছো বিপরীত ফাংশন থেকে এই দুটো থেকেই সবচেয়ে বেশি বার আসছে। আর অন্য ইউ ফাংশনের ধারণা এখান থেকে কোশ্চেন আসে বলছি, কেমন টাইম আসছে তুমি দেখো। টাইপ ওয়াইজ এই বোর্ডের কোশ্চেনগুলো এখানে ভাগ করা আছে টাইপ ওয়াইজ। তুমি চাইলে এইগুলো যদি এই ক্লাসটা দেখার পর যদি এই সবগুলো কোশ্চেন যদি ধরে 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 টাইপ ওয়াইজ তুমি প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায়ের সিকিউ নিয়ে তোমার কোনোই ঝামেলা থাকবে না। এক্সাম হলে যখন এই অধ্যায় থেকে সিকিউ আসবে, তুমি দেখবে একদম ফ্লুইড মাখন গতিতে সলভ করে ফেলতে পারতেছো, তোমার গায়েই লাগবে না, একদম ধরবার সলভ হয়ে যাবে। ঠিক আছে, প্রচুর এই সবগুলো যদি প্র্যাকটিস করো। ওকে, ফাংশনের ডোমেন রেঞ্জ, অন্য এই ফাংশনের লেখচিত্র, হ্যাঁ সেট প্রক্রিয়াকরণ রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, ইন্টারসেকশন, ইউনিয়ন, কমপ্লিমেন্ট, হ্যাঁ এগুলো রিলেটেড ক্যালকুলেশনসও আসে, ওটা আমি মেনশন করতে ভুলে গেছি। এটা তো মেনশন করার কিছু নেই, সেট অধ্যায় মানে তো সেট প্রক্রিয়াকরণ থেকে কোশ্চেন থাকবেই, তাই না? সেট প্রক্রিয়ার ধর্মাবলীর যৌক্তিক প্রমাণ, সমতুল সেট বর্ণনা এবং এর মাধ্যমে অসীম সেটের ধারণা, এগুলো থেকে একটু কোশ্চেন কম আসে, তাও তুমি এগুলো থেকে কোশ্চেন সলভ করে রাখো। আমরা হচ্ছে একদম বহুল বার আসা কোশ্চেনগুলো এখানে সলভ করবো। হ্যাঁ, সার্বিক সেট এটা তো আমরা সলভ করবো, বিভিন্ন সেটের সংযোগ সেট ও অন্তর্নির্ণয়, সেটের সংযোগের শক্তি সেট, এই সবগুলোই আমরা আসলে সলভ করবো। বাট যেগুলো বেশি আসছে এগুলো আমরা মেইনলি ফোকাস দিব ওইগুলোতে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই, তাই না? 1 নম্বর কোশ্চেন, ভাইয়া কি বলতেছে দেখো। একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে নিশ্চয়ই তালিকা পদ্ধতিতে নিতে হবে যদি কোশ্চেনটা আমি প্রবলেম সলভ করতে চাই। বি, এটাকেও সেম করতে হবে। সি দেওয়া আছে, সি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ওকে ফাইন, আমরা তাহলে কটা সলভ করে ফেলি? এটা পারবা না? এটা পারবা। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে তালিকা থেকে একটু কমন সেন্স ইউজ করতে হয়, একটু ইনটুইশন, তোমার ইনটুইটিভ দক্ষতাটা দেখা হয়, বুঝছো? এখানে এটা দেখা তোমার কি মনে হচ্ছে ভাইয়া? 3, 5 বিজোড় সংখ্যা, এন্ড সে কত থেকে কতর ভেতরে আছে? ওরা কিন্তু স্বাভাবিক বিজোড় সংখ্যা, 1, 3, 5, 7 এগুলোকে স্বাভাবিক বিজোড় সংখ্যা বলে, যারা স্বাভাবিক সংখ্যায় বিলং করে। এন্ড ভ্যালু কত? 7 এর চেয়ে ছোট। তাহলে বলে দাও এখানে 3, 5 অ্যাকচুয়ালি belongs to natural number 1 and 3, 5 বিজোড় সংখ্যা, ঠিক আছে? এন্ড বলে দাও 3, 5 অ্যাকচুয়ালি স্মলার দেন 7। ডান। এই তিনটা বৈশিষ্ট্যকে আবার তুমি একটা লাইনে লিখে দাও যে সি এর উপাদান সংখ্যা, উপাদানগুলো এগুলোকে যদি আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করি, x অ্যাকচুয়ালি belongs to n, ন্যাচারাল নাম্বারে বিলং করে। এন্ড অবশ্যই বলতে হবে যে এই x কি? x বিজোড় এবং x smaller than 7. That's it. Done. Solved. ও, এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই 3, 5 কিন্তু 7 চাইতে বড়, 1 চাইতে ছোট। সো তোমাকে এখানে শর্ত হিসেবে কিন্তু এটা অ্যাড করতে হবে, এবং x greater than 1 smaller than 7 এইটা লিখতে হবে। ওকে, কারণ আগে যেটা লিখছিলাম ওইটা অনুযায়ী কিন্তু 1ও চলে আসে, সো ওইটা ইনক্লুড করা যাবে না। ওকে ডান। আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। দেখাও যে বি সেটের পাওয়ার সেট ইউনিয়ন সি সেটের পাওয়ার সেট অ্যাকচুয়ালি বি ইউনিয়ন সি যে সেটটা পাবো ওইটার পাওয়ার সেটের একটা উপসেট। এখন উপসেটের ক্ষেত্রে তোমরা একটু কনফিউজড হয়ে যাও যে উপসেট সাইন কোনটা আর প্রকৃত উপসেট সাইন কোনটা। মনে রাখবা এখানে সাইন টোটাল 2 ধরনের পাবা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এটা হচ্ছে প্রকৃত উপসেট সাইন আর এটা হচ্ছে উপসেট সাইন, ঠিক আছে? তাহলে আমাকে দেখাইতে হবে এই বাম পক্ষটা ডান পক্ষের একটা প্রকৃত উপসেট। তোমরা জানো তো বেসিক ক্লাস দেখে যে প্রকৃত উপসেট কখন হয়? যখন মূল সেটের যে কটা উপাদান থাকে উপসেটটাতে উপাদান অন্তত একটা কম থাকে, তখন এটাকে আমরা বলি কি? প্রকৃত উপসেট। যখন উপসেটের সবগুলো উপাদান উপসেটে যে কটা উপাদান থাকে সেম একই উপাদান যদি মূল সেটেও থাকে, মাতৃ সেটেও থাকে, বা ইউনিয়ন সেটেও, সার্বিক ইউনিয়ন সেটেও যদি থাকে, সেক্ষেত্রে আমরা
এই যে আলোচ্য উপসেটটাকে আমরা প্রকৃত উপসেট বলি না, আমরা বলি জাস্ট উপসেট। ঠিক আছে, তো প্রকৃত উপসেট হওয়ার জন্য মাদার যে সেটটা থাকে তার চাইতে একটা ইউনিভার্সাল যে সেটটা থাকে, সার্বিক যে সেটটা থাকে ওইটা থেকে একটা উপাদান কম হইতে হয়। ওকে, আচ্ছা, তাহলে এটা সলভ করা তো আসলে খুব কঠিন কিছু না, এটা খ, তাই না? আচ্ছা, খ সলভ করার জন্য আমাকে অবশ্যই কি বের করতে হবে? বি সেটটাকে বের করতে হবে, সি সেটটাকে বের করতে হবে। সি সেটটা দেওয়া আছে এখানে, জাস্ট আমাকে বি সেটটাকে গঠন থেকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। এখন দেখো ভাইয়া, বি সেটের উপাদানগুলো কে অ্যাকচুয়ালি? এক্স। এক্স অ্যাকচুয়ালি বিজোড় সংখ্যা, এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বারে বিলং করে, তার মানে এক্স হচ্ছে 1 2 3 4 5 এগুলো হতে পারে, বাট সে বিজোড়, তাহলে আমরা জোড়গুলো বাদ দিয়ে দিব। এন্ড বলে দিচ্ছে এক্স এর হলো 5 এর চাইতে ছোট, তাহলে 5 এর চাইতে ছোট বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3, তার মানে এখানে আমরা খুব ইজিলি পেয়ে গেলাম v is equal to actually 1 3। ওকে, আচ্ছা, আর সি তো আমি জানি, সি হচ্ছে কি 3 5। শুরুর দিকের কোশ্চেনগুলো ডিটেইলসে লিখে সলভ করে দেব, তারপর যখন সিমিলার কোশ্চেন আসবে আমি জাস্ট স্টেপগুলো বলে দিব এন্ড আমি অ্যানসারটাও বলে দেবো। আর ভেতরের প্রসেসিং যেহেতু শুরুতে ডিটেইলসে দেখাচ্ছি, পরে হয়তো একটু কম দেখাবো। ওকে, আচ্ছা, বাট তোমার কোনো সমস্যা হবে না, বাট আমাকে ক্লাসটা এফিশিয়েন্ট রাখতে হবে, অনেক বড় করে ফেললে প্রবলেম সলভিং ক্লাস তো তোমার সমস্যা হবে দেখতে। ওকে, আচ্ছা, তাইলে এখান থেকে আমাকে কি করতে হবে? বি এর পাওয়ার সেট বের করতে হবে। ওকে, বের করে ফেলো, ফাইন। সি এর পাওয়ার সেটও আমাকে বের করতে হবে। ওকে, এন্ড দেন দুইটার ইউনিয়ন বের করতে হবে আমাকে, সেটা আমি পরে করতেছি। আচ্ছা, তাহলে বি এর পাওয়ার সেট মানে কি? তার উপসেটগুলোকে একসাথে নিয়ে আরেকটা মাস্টার সেট বানাবো, ওইটাই তার পাওয়ার সেট। এন্ড উপসেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমরা একটা করে উপাদান নিয়ে উপসেটগুলা আগে করব, দেন দুইটা করে উপাদান নিয়ে করব, দেন যদি তিনটা উপাদান থাকে তিনটা করে নিয়ে করব। ঠিক আছে, প্রথমে এক থেকে শুরু করব, দেন 2-এ যাব, দেন 3-এ যাব, দেন 4-এ যাব, দেন 5-এ যাব, এন্ড মাথায় রাখতে হবে ফাঁকা সেট কিংবা ওরিও কিন্তু একটা কি উপসেট। তাহলে আগে একটা করে নিই, এটা একটা উপসেট। ওকে, এটা একটা উপসেট, দেন এটাও একটা উপসেট। একটা করে উপাদান নিয়ে যে উপসেট এটা লেখা শেষ, এবার দুইটা করে। আর কি আছে? আর নাই, দুইটা করে নেওয়ার সুযোগ নেই, তিনটার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এটার উপাদানই দুইটা। এন্ড ফাইনালি আমরা লিখবো ওরি। এটা হচ্ছে বি সেটের পাওয়ার সেট। আমি কেমনে নিশ্চিত হবো যে আমি অ্যাকুরেটলি লিখছি? ওই যে সূত্রটা অ্যাপ্লাই করবা, এটার উপাদান যদি n হয় তাহলে এটার পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n। এটার উপাদান যদি 2 হয়, পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার 2, মানে 2 স্কোয়ার, চারটা, 1 2 3 4, চারটায় আসছে, এটা কারেক্ট। এবার আসো সি এরটা লিখে ফেলি। এবার আমি এক্সপ্লেন করব না, ডিরেক্ট লিখে ফেলবো। এন্ড সিমিলার ভাবে তুমি ভেরিফাই করতে পারো এটাও কারেক্ট, আমি এক্সপ্লেন করবো না কিভাবে কারেক্ট। এবার আমাকে জাস্ট যেটা করতে হবে, এই দুইটার ইউনিয়ন নিতে হবে। তো এই দুইটার ইউনিয়ন তো আমি চাইলে কোথায় নিতে পারি? পরের স্লাইডে গেলে আসলে সময় বেশি লেগে যাবে, আমি এখানে নিতে পারি এই দুইটার ইউনিয়ন। এটা হবে আমাদের কি এই বাম পক্ষ। ইউনিয়ন না মানে কি? ইউনিয়ন না মানে উপরের সব আসবে, নিচেরও সব আসবে, বাট উপরেরটা সবগুলো লেখার পর নিচ থেকে আনার সময় আমি চেক করব যে এটা অলরেডি চলে আসছে কিনা। 1 3 1,3 and then ওরি। প্রথমটার সবগুলো নিয়ে নিছি, মানে কমন আনকমন সব আসবে। এবার সেকেন্ডটা নেওয়ার ক্ষেত্রে দেখো 3 আসবে, বাট 3 কিন্তু অলরেডি চলে আসছে, আনার দরকার নেই। 5 আসবে, 5 কি আগে অলরেডি আসছে, আসে না, তার মানে এবার 5 লিখো। 3,5 অবভিয়াসলি আসবে, বাট আগে চলে আসছে কিনা দেখো, যদি চলে আসে তাহলে আনতে হবে না, আসে নাই। ওরই কিন্তু আগে চলে আসছে, আনার দরকার নেই। তাহলে আমরা পায়ে গেলাম এই পার্টটা।
এবার আমাকে এই পার্টটা বের করতে হবে। আগে বি ইউনিয়ন সি বের করতে হবে, দেন ওটা পাওয়ার সেট বের করতে হবে। তাহলে এটা আমি এখানে করি, বি ইউনিয়ন সি। বি এর উপাদানগুলো কি 1 3 আর এটা 3 5। ওকে, আচ্ছা ডান। ইউনিয়ন নেওয়া মানে কি কমন আনকমন সব আসবে, বাট আমাদের অ্যাপ্রোচটা কি হবে দ্রুত সলভ করার, আমরা এটার সবগুলো আগে লিখে ফেলবো। লেখার পর এটার ক্ষেত্রে আনার সময় জাস্ট চেক করব অলরেডি চলে আসছে কিনা। ওকে, 3 অলরেডি চলে আসছে, বাদ 5 আসেনি, ডান। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এটার পাওয়ার সেটটা নির্ণয় করতে হবে। পাওয়ার সেট নির্ণয় করার সময় এখান থেকে দেখব। আগে এটা এক্সপ্লেন করছি, এখানে এক্সপ্লেন করবো না। হ্যাঁ, এখানে ডিরেক্ট আমি লেখা ফেলি। ওকে, জেনারেল ম্যাথেও এগুলো একবার আমি খুব ভালো করে এক্সপ্লেন করছি। এবার দুইটা, সো এখানে আমি এক্সপ্লেন করে সময় নষ্ট না করি। মানে হচ্ছে আগে একটা একটা করে নিলাম, দেন দুইটা করে নিব, এটা 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 এটা, দেন আমরা সামটাইমস এটা নিতে ভুলে যাই, এটা এটাও কিন্তু নিতে হবে। দুইটা করে আর কোনোভাবেই না জানি, এবার তিনটা করে নিব। অ্যান্ড ফাইনালি উড়ি বা ফাঁকা সেট। দেখো এটা কারেক্ট হয়েছে কিনা ভেরিফাই করো। 1 2 3 2 কিউব 8 1 2 3 4 5 6 7 8, একদম পারফেক্টলি ওকে। এবার আমাদেরকে দেখাইতে হবে এখানে আমরা যেটা পাইছি এটা অ্যাকচুয়ালি এটার একটা প্রকৃত উপসেট। তাহলে ভাইয়া দেখো, প্রকৃত উপসেট হওয়ার জন্য কিন্তু এটার উপাদান সংখ্যা ওইটার চেয়ে একটা কম, অন্তত একটা কম হইতে হবে। দেখো এটার উপাদান কয়টা, 1 2 3 4 5 6 আর ওইটার 8টা, তার মানে প্রকৃত উপসেট হওয়া পসিবল, বাট উপাদানগুলো ওইটাতে অ্যাভেলেবল থাকতে হবে। দেখো তো 1 3 1,3 আছে কিনা, আছে 1 3 1,3 আছে। তারপর দেখো তো এটা আছে উড়ি 5 3 5, এগুলো আছে কিনা দেখো, আমি জানি আছে উড়ি 5 আর 3,5 আছে। তার মানে এই বামপক্ষের সেটটার প্রতিটা উপাদান এই ডানপক্ষের সেটে বিলং করে। এন্ড এটাতে যে কটা উপাদান, এটাতে উপাদান সংখ্যা অন্তত একটা কম আছে, তার মানে আসলে এই বামপক্ষটা ডানপক্ষের একটা প্রকৃত উপসেট। ডান। এখানে একটা অন্বয় দেয়া আছে, অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, করে ডোমেইন নির্ণয় করতে হবে। এটাও জেনারেল ম্যাথের এই সেটের অধ্যায়ে খুব ভালো করে দেখাইছে, বুঝছো? তো এটা তো হায়ার ম্যাথ, সো এখানে একবার দেখাইতেই হয়। তাহলে অন্যটিতে কি বলতেছে দেখো, অন্যটাতে আমাদেরকে বলতেছে যে অন্যের মধ্যে অন্যের ভেতর কি থাকে, জোড়া থাকে, ঠিক আছে, জোড়া থাকে। জোড়ার প্রথম উপাদানটা x হয়, দ্বিতীয় উপাদানটা y হয়। সেই উপাদানের বা সেই জোড়ার x অ্যাকচুয়ালি এতে বিলং করে, yও এতে বিলং করে। তার মানে s হচ্ছে অ্যাকচুয়ালি a থেকে a এর একটা অন্যয়। a থেকে a এর অন্যয় মানে কি, a থেকে a এর অন্যয় মানে হচ্ছে a ক্রস a। আমরা সলভ করতেছি, তো a ক্রস a তে যেই উপাদানগুলো আসবে সব তুমি বের করতে পারবে না, বের করতে পারবা, বাট সেই a ক্রস a এর সবগুলো উপাদান s অন্যয়ে আসবে না। কোনগুলো আসবে, যারা এই শর্তটা মেনটেন করে তারাই আসবে, ঠিক আছে? তাহলে আগে এই অন্যটা বের করে ফেলো, a ক্রস a অন্যটা বের করে ফেলো। এটার ভেতর থেকে আমরা উপাদান ফিল্টার আউট করব এই শর্তটা দিয়ে। ফিল্টার আউট করে বাকি যেগুলো থাকবে এগুলো অ্যাকচুয়ালি s অন্যয়ের উপাদান। ওকে, আচ্ছা,
অন্য রিলেটেড কোশ্চেন সলভ করার প্রসিডিওর এটাই। সামটাইমস দেখা যাবে এক্স বিলং করবে একটা সেটে, ওয়াই বিলং করবে আরেকটা সেটে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই দুইটা সেটের ক্রস করব, ক্রস করে যদি কোনো শর্ত না দেয় ওই সবগুলো উপাদানই এই অন্যের উপাদান, আর যদি শর্ত দেয় শর্ত অনুযায়ী ফিল্টার আউট করার পর যেগুলো টিকবে ওইগুলোই অ্যাকচুয়ালি আমাদের আলোচ্য অন্যের উপাদান। ওকে, আচ্ছা, তো এ ক্রস এ করে ফেলি। এ কত আমাদের, একে আমরা নির্ণয় করছিলাম, করি নাই তো, এটা আমি এই জায়গাটাতে নির্ণয় করি। হ্যাঁ, আচ্ছা, এ হচ্ছে এর উপাদান হচ্ছে এক্স, এক্স জেডে বিলং করে মানে পূর্ণ সংখ্যা, বাট শর্ত হচ্ছে এক্সকে বর্গ করলে ওইটার ভ্যালুটা 4-এর ছোট কিংবা ইকুয়াল হইতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে +-1, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে +-2, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে +-3, এভাবে যাইতেই থাকবে, +-4, +-5 যাইতেই থাকবে। তাহলে আমরা একটা একটা করে টেস্ট করব, যেহেতু এই সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা, বাট শর্ত হচ্ছে এমন পূর্ণ সংখ্যা নিতে হবে যেগুলো এই শর্তটা মানে। তাহলে সিরিয়ালি আমি পূর্ণ সংখ্যা নেওয়া শুরু করলাম, করে এই শর্তটা দিয়ে ফিল্টার আউট করব। ওকে, 0কে যদি বর্গ করি 0 পাবো, এটা কি এই শর্ত মানে? 0কে যদি বর্গ করি সে কত জেনারেট করে, 0 করে, 0 পাওয়া যায়। 0 কি 4-এর চেয়ে ছোট কিংবা ইকুয়াল? ইকুয়াল, এটা আমরা পিক করব। 1কে বর্গ করলে 1 পাই, শর্ত মানে। 2কে বর্গ করলে কত পাই, 4 পাই, শর্ত মানে। 3কে বর্গ করলে 9 পাই, শর্ত মানে না। তার মানে এই তিনটা হবে অ্যাকচুয়ালি আমাদের এ এর উপাদান। এর উপাদান কি, আমরা এ সেটটাকে পাচ্ছি কত, আমরা এ সেটটাকে পাচ্ছি a is equal to 0, ওকে, তারপর 0 +-1 +-, এবার a ক্রস a করব। a ক্রস a করার জন্য আমাদের কি করা উচিত বলো? a ক্রস a করতে পারার জন্য আমাদেরকে a ক্রস a এটাকে দুইবার লেখা উচিত, 0, +-1 +-2, এটাকে আমরা দুইবার লিখব। এটাকে এবার ক্রস করব, 0 +-1 +-2, ক্রস করে সবগুলো উপাদান লিখব। এখন এখানে ঝামেলা যেটা হচ্ছে এটাকে ক্রস করলে অনেকগুলো উপাদান আসবে, বুঝছো? সবগুলা লেখা অ্যাকচুয়ালি পেইনফুল। মানে 0 এর জন্য এই সবগুলো, এখানে উপাদান কিন্তু কয়টা জানো, 1টা 2টা 3টা 4টা 5টা। 0 এর জন্য 5 বার ক্রস করতে হবে, +1 এর জন্য 5 বার করতে হবে, -1 এর জন্য 5 বার করতে হবে, +2 এর জন্য 5 বার করতে হবে, -2 এর জন্য 5 বার করতে হবে। তাই টোটাল তুমি দেখো এটা তো কয়টা উপাদান হয়, হিউজ। 1 2 3 4 5, 5 5 25টা উপাদান হয়। 25টা উপাদান কি তুমি বসে বসে লিখবা? না, লিখবা না। আমরা তাহলে কি করব, আমরা এই শর্তটা দিয়ে খেলবো। শর্তটা কি দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে y = √4 - x²। তাহলে এই শর্ত অনুযায়ী a ক্রস a এর যে জোড়াগুলো আসবে ওই জোড়াগুলোকে আমরা পিক করব বেসিক্যালি s এর জন্য, ঠিক আছে? সেটা পিক করার জন্য আমরা দেখি তাহলে এই শর্ত অনুযায়ী x এর কোন ভ্যালুগুলোর জন্য y এর কোন ভ্যালুগুলো ভ্যালিড। এটার জন্য এরকম একটা চার্ট করব। আমরা কোন ইকুয়েশন দিয়ে ভেরিফাই করব, এই ইকুয়েশনটা দিয়ে, y = √4 - x²। তো x এর ভ্যালু কি হইতে পারে, x এর ভ্যালু 0 হইতে পারে। x এর ভ্যালু 0 বসায় দেখো, x এর ভ্যালু 0 বসায় দেখো। x এর ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাবে, √4। √4 মানে কত বলো? √4 মানে হচ্ছে +-2, ওকে? আচ্ছা, এবার x এর ভ্যালু 0 হওয়া পসিবল, +1 হওয়া পসিবল, -1 হওয়া পসিবল। আমরা ডাইরেক্ট এই ভ্যালুটাই বসাই দিই না, +-1 এটা বসাই দিতে পারো বা একটা একটা করে বসাইতে পারো, সমস্যা নেই। আমরা হচ্ছে জটিলতা এড়ানোর জন্য টোটালটা একসাথে বসাই দিই।
প্লাস মাইনাস 1 বসাইলে এখানে আবার একটা ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে বর্গ করলে তো মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, সো ঝামেলা হবে। আমরা একটা একটা করে বসাই। প্লাস 1 বসাই। প্লাস 1 বসাইলে কত পাবো? 4 - 1 3 √3 √3 পাচ্ছি। ওয়াই ভ্যালু √3 পাচ্ছি। দেখো তো √3 এতে ভ্যালুম করে আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে এক্সও এ থেকে আসতে হবে, ওয়াইও এ থেকে আসতে হবে। দেখো আমরা এ থেকে এক্স এর ভ্যালু 1 নিলাম, সেটা এই শর্তে ইনসার্ট করলে আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি √3। √3 কি এতে ভ্যালুম করে না তো। এখন আর ক্রস লেখার দরকার নেই, আমরা যেহেতু ক্রস করতেছি না, ক্রস লেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের এ। আমাদের শর্ত একটাই, সেটা হচ্ছে আমরা যে এক্স ওয়াই নিব আমাদের অন্য এটার জন্য, এক্স এর ভ্যালুও এতে ভ্যালুম করতে হবে, ওয়াই এর ভ্যালুটা এতে ভ্যালুম করতে হবে, এই শর্ত অনুযায়ী। ওকে, √3 অ্যাকচুয়ালি কি ভ্যালুম করে, তাইলে আমরা 1 বসাইতে পারবো না। ওকে, আমরা 1 বসাইতে পারবো না। এবার -1 নেই, -1 বসাইলেও কিন্তু একই কাহিনী হবে। দেখো -1 বসাইলে 1 হবে, 4 - 1 3 √3 ভ্যালুম করে, তাহলে -1ও নেওয়া যাবে না। +2 নাও, +2 বসানো যে কথা, -2 বসানো একই কথা। 2 স্কয়ার কত হচ্ছে 4, 4 - 4 কত হচ্ছে 0, আলটিমেটলি ওয়াই ভ্যালু হচ্ছে 0। তার মানে +-2 নিলে আমরা 0 পাচ্ছি, যেই 0 কিনা এতে বিলং করে। দেখো বুঝতেছো কিনা। হ্যালো 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 তাহলে দেখো আর কিন্তু কাউকে নেওয়া বাকি নাই। তাইলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যে জোড়াগুলো তৈরি করতে পারি, আমাদের একটা জোড়া হবে 0 2, আরেকটা জোড়া হবে 0 -2, আরেকটা জোড়া হবে 2, 0, আরেকটা জোড়া হবে আমাদের -2, 0। ঠিক আছে, এইটা হবে অ্যাকচুয়ালি আমাদের এস অন্যয়। ঠিক আছে, এন্ড আমাদেরকে কি বের করতে বলতেছিল? আমাদেরকে এস অন্যয়টার ডোম নির্ণয় করতে বলতেছিল। তাইলে কি হবে? ডোম এস ইজ ইকুয়াল টু কি হবে? এই যে প্রথম উপাদানগুলো 0 0 2 -2, তো 0 0 তো একই জিনিস, একবার 0 নিব, -2 তার আগের জিনিস, সো -2 টাকে লিখে ফেলি। কাহিনী কি কাজ করতেছে না কেন? ওকে, -2 0 2, অথবা আমরা ছোট করে লিখতে পারি 0 + -2, এটাই হচ্ছে ডোম। এখানে আমাদের এখানকার এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার সামারাইজ করব এই টাইপের কোশ্চেন কেমনে তুমি অ্যাপ্রোচ দিবা, আরেকবার সামারাইজ করব, সমস্যা নাই। তোমার যদি বুঝতে সমস্যা হয়ে থাকে এইবার একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইয়া এক্স্যাক্টলি এটাই অ্যান্সার আসবে। আমি জাস্ট ভেরিফাই করলাম যে অ্যান্সারটা আমরা কারেক্ট আনছি কিনা। তাহলে আমাদেরকে যখনই অন্যয় নিয়ে কাজ করতে বলবে, আমরা দেখব অন্যয়ের যে জোড়া এক্স, ওয়াই, অন্যের ভিতরে কি জোড়া জোড়া থাকে, তাই না? অন্যের প্রথম উপাদান এক্স কোন সেটে বিলং করতেছে আমরা দেখব, দ্বিতীয় উপাদান ওয়াই কোন সেটে বিলং করতেছে আমরা দেখব। ওকে, যেই দুইটা সেটে বিলং করবে আমাদেরকে ওই দুইটা সেটের ক্রস নিতে হবে। যেহেতু দুইটাই এতে বিলং করতেছে, এটা নিতে হবে। ঠিক আছে, ক্রস নিতে হবে। এখন যদি দেখি এ সেটের উপাদান খুবই কম, সেকেন্ড যে সেটটা থাকবে এটার উপাদান খুবই কম, আমরা ক্রস করে ফেলবো। ক্রস করে ওখানে যেই মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করে ফেলবো বা কার্তেশীয় গুণজ করে ফেলবো। কার্তেশীয় গুণজ করার পর ওখানে আমরা যে উপাদানগুলো পাবো
ওই উপাদানগুলোকে এই অন্যয়ের শর্ত অনুযায়ী ফিল্টার আউট করব, করে বাকি যেগুলো থাকবে এইগুলাই আমার এই অন্যয়ের সদস্য উপাদান। বাট যদি দেখি এখানে যে দুইটা সেট ক্রস করতে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের জন্য, ওই দুটোর উপাদান অনেক বেশি, তখন আমরা কি করব? তখন আমরা সিম্পলি সুন্দর করে প্রথম সেটটা লিখব, সুন্দর করে দ্বিতীয় সেটটা লিখব, লিখে ক্রস করব না, কারণ ক্রস করলে এখন পেইনফুল। তখন কি করব? তখন আমরা যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা অনুযায়ী একটা বক্স করব, সেই বক্সে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু পিক করব, ফিল্টার আউট করব। ওকে, এখানে এক্স নিব, এখানে ওয়াই নিব। এক্স যদি এ সেটে বিলং করে, এখান থেকে আমরা একটা একটা করে ভ্যালু নেওয়া শুরু করব। এক্সের একটা ভ্যালু নিব, নিয়ে আমাদের যে ওই যে শর্তটা দেওয়া থাকবে যে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, একটা শর্ত যে দেওয়া থাকবে, ওই শর্তে আমরা এক্সের ভ্যালু বসাবো। বসায় দেখব ওয়াইয়ের যে ভ্যালুটা আসতেছে এটা বিতে আদৌ আছে কিনা। যদি থাকে আমরা ভ্যালুটা নিব, যদি না থাকে ভ্যালুটা আমরা অমিট করব। এইভাবে করে এক্স যেহেতু এতে বিলং করতেছে, ওয়াই যেহেতু বিতে বিলং করতেছে, এইভাবে এক্সের বাকি সবগুলো উপাদান একটা একটা করে এখানে বসায় 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 চেক করব যে এক্সের জন্য ওয়াইয়ের যে ভ্যালুগুলো আসে এগুলা সব বিতে বিলং করে কিনা। যারা যারা বিলং করবো এগুলোকে পিক করব, যারা বিলং করবে না এগুলোকে স্কিপ করব। করে আলটিমেটলি এখান থেকে যে ভ্যালুগুলো পাবো আমরা এগুলো দিয়ে জোড়া তৈরি করব। এইগুলাই হবে আমাদের আলোচ্য বা কাঙ্ক্ষিত যে অন্যয়, সেই অন্যয়ের উপাদান। ঠিক আছে? আচ্ছা, এই টাইপ যদি আরেকটা কোশ্চেন আসে আমি তোমাদেরকে ওইটা ডিটেলসে সলভ করে দেখাই দিব। ওকে, এক নম্বর কোশ্চেনটা অনেক বেশি ডিটেলসে দেখাইলাম, কারণ হচ্ছে প্রথম কোশ্চেন। তারপরে কোশ্চেনগুলো সিমিলার আসলে আমি জাস্ট স্টেপগুলো বলে দিব। তাই ভাইয়া দেখো, আমাদের কিন্তু এই টাইপটা কিন্তু সলভ হয়ে গেল, এই টাইপটাও সলভ হয়ে গেছে, এই টাইপটাও সলভ হয়ে গেছে, কাইন্ড অফ এটাও সলভ হয়েছে, বাট এটা পুরোপুরি সলভ হয় নাই। এবার আমরা ভ্যান চিত্র রিলেটেড একটা সলভ করব। এটা খুবই সহজ, একদমই সহজ। আচ্ছা দেখো এটাতে কি বলতেছে, কই গেলাম আমরা, আমাদের তো এইটা টার্গেট, এটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা দেখো এখানে কি বলতেছে, দশম শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে চালানো একটি জরিপে দেখা গেল 57 জন গোলাপ, দেখার সাথে সাথে লেখা ফেলো, অ্যানালাইসিস করে ফেলি। গোলাপ ফুল পছন্দ করে 57 জন, তাহলে গোলাপ ফুল যারা পছন্দ করে ওই স্টুডেন্টদের সেট যদি জি হয়, ঠিক আছে, সেই জি এর উপাদান সংখ্যা হচ্ছে 57। উপাদানকে এইভাবে রিপ্রেজেন্ট করে। 49 জন হচ্ছে বেলি, বেলি যারা পছন্দ করে তাদের সেট বি, এন্ড সেই সেটের উপাদান হচ্ছে 49। হাসনা হেনা যারা পছন্দ করে তাদের সেট যদি এইচ হয়, তাদের উপাদান সংখ্যা হচ্ছে 37। আরো তথ্য দেওয়া আছে, আরো কি বলা আছে, তাদের মধ্যে 27 জন গোলাপ ও বেলি দুইটাই পছন্দ করে, গোলাপ এবং বেলি দুইটাই পছন্দ করে, গোলাপ এবং বেলি। এখন এখানে কি ইন্টারসেকশন সাইন দিবা না ইউনিয়ন সাইন দিবা? দেখো ইউনিয়ন সাইন মানে হচ্ছে এমন মানুষজন যারা হয় গোলাপ পছন্দ করে আর না হয় বেলি পছন্দ করে, অথবা দুইটাই পছন্দ করে, মানে যে কোনো একটা পছন্দ করলে কিন্তু সে জি ইউনিয়ন বিতে চলে আসবে। বাট এখানে কিন্তু এটা বলে নাই, এখানে বলছে সে গোলাপও পছন্দ করে, সে বেলিও পছন্দ করে, তার মানে দুইটাই পছন্দ করে, তার মানে ইন্টারসেকশন, এই সাইনটা ইউজ করব। এই সেটের সংখ্যা কত? এই সেটের সংখ্যা হচ্ছে 27 জন। তারপর হচ্ছে বেলি এবং হাসনা হেনা এই দুইটাই পছন্দ করে কতজন? 23 জন। হাসনা হেনা ও গোলাপ, হাসনা হেনা ও গোলাপ পছন্দ করে কতজন? 29 জন। এই ডাটাগুলো কিন্তু কারেক্টলি লিখতে হবে, নয়তো কিন্তু নেক্সট ক্যালকুলেশন ভুল হবে। আর 17 জন শিক্ষার্থী তিনটা ফুলই পছন্দ করে, এটা এখানে লিখি, তিনটা ফুলই পছন্দ করে মানে কি, জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ। এরকম নাম্বার কত?
স্টুডেন্টের সংখ্যা 17। আবার চেক করো, গোলাপ 57, বেলি 49, হাসনাহেনা 37, গোলাপ বেলি 27, বেলি হাসনাহেনা 23, হাসনাহেনা গোলাপ 29, আর তিনটাই 17। এই হচ্ছে ডেটা। এবার আমাদেরকে বলতেছে সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যসমূহকে ভ্যান চিত্রে দেখাও। আমাদেরকে এটাকে ভ্যান চিত্রে দেখাইতে হবে। তাই আমরা ভ্যান চিত্রটা এইখানে এঁকা ফেলতে পারি, বা আমার মনে হয় এটা নতুন একটা পেজে যদি আঁকি তাহলে বেটার হবে। ভ্যান চিত্র আঁকা তোমাকে আমি একবারই দেখাবো, খুব ভালো করে দেখাবো, তুমি ভালো করে বুঝে ফেলো। ভ্যান চিত্রে কি থাকে? আয়তক্ষেত্র থাকে আর বৃত্ত থাকে, তাই না? আয়তক্ষেত্র দিয়ে আসলে আমরা একসাথে সবাইকে বোঝাই, ইউনিভার্সাল সেটের সদস্যকে বোঝাই, মানে সকল শিক্ষার্থী। ইউনিভার্সাল সেট স্টুডেন্টস, ইউনিভার্সাল সেটকে যদি আমরা ধরি স্টুডেন্টসের সেট এস, সেই সেটের সংখ্যা হচ্ছে 100, মানে ওইখানে 100 জন শিক্ষার্থী আছে। এর মধ্যে গোলাপের যে সেটটা আছে এটাকে আমরা এই বৃত্ত দিয়ে ডিনোট করি, যেহেতু এদের মাঝখানে কমন আছে, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ছেদ করবে, ঠিক আছে? এটা হচ্ছে গোলাপ। বেলির জন্য আরেকটা কালার নেই, এটা হচ্ছে বেলি, ওকে? এবং হাসনাহেনার জন্য আরেকটা কালার নেই। তোমরা আবার কি ভাইবো না হাসনাহেনা ফুল পিঙ্ক কালারের, বেলি ফুল হলুদ কালারের, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আচ্ছা, এইবারে এখানে দেখো, এবার আমি নাম্বারগুলো লিখি। এটা কত? বারবার আমার ওইখানে ব্যাক যাওয়াটা টাফ হচ্ছে, তুমি ফোন স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখান থেকে হচ্ছে নাম্বারগুলো দেখে দেখে বলি, ঠিক আছে? এখানে নাই, এখানে জাস্ট অ্যান্সারটা দেওয়া আছে। তো এটা কত? এটা হচ্ছে 57, এটা হচ্ছে 57। তারপর এটা কত? তারপর এটা হচ্ছে 49, 49। তারপর এটা কত? তারপর হচ্ছে 37, 37। এইবারে দেখো, এগুলো আমি জাস্ট ব্ল্যাক দিয়ে লিখব। জি ইন্টারসেকশন বিতে কয়জন আছে? 27 জন। জি, এটা কিন্তু আমাদের জি, এটা হচ্ছে বি আমাদের, এটা হচ্ছে এইচ। জি ইন্টারসেকশন বিতে আছে 27 জন। এই জি ইন্টারসেকশন বি কিন্তু এইটা, বুঝো। এখানে কয়জন আছে আমি টান দিয়ে লিখে দিচ্ছি 27। তোমরা চিত্রটা এতটা বড় করে লিখবা যাতে ভিতরে নাম্বারগুলো বসাইতে পারো, ঠিক আছে? অথবা আমি চাইলে এইটাই বেটার। আমি এখান থেকে বর্ডারটা থেকে টান দিয়ে লিখে দিই। কতজন আছে? 27 জন। জি ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এইচ, বি ইন্টারসেকশন এইচ, অন্য একটা কালার দিলে বেটার হবে। বি ইন্টারসেকশন এইচ, এটাতে কয়জন আছে? বি ইন্টারসেকশন এইচ আছে 23 জন। আর এইচ ইন্টারসেকশন জিতে আছে 29 জন। এইচ ইন্টারসেকশন জিতে আছে 29 জন, ঠিক আছে? এই হচ্ছে তথ্য। এন্ড তারপর আমাদেরকে কি বললো? তারপর বললো সবগুলাই তিনটাই পছন্দ করে এমন মানুষজন হচ্ছে 17 জন। এই ভ্যান চিত্রটা লিখতেছি না, পরের কোশ্চেনগুলো দেখবা ঠাপ ঠাপ সলভ হয়ে গেছে, বুঝছো? আমরা এটার জন্য কোন কালারটা পিক করতে পারি? এটা পিক করতে পারি, তাই না? তিনটাই পছন্দ করে এমন এই কমন জায়গাটা, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 17 জন, ঠিক আছে? আচ্ছা, আমাদের ভ্যান চিত্র আঁকা শেষ, ঠিক আছে? লিখে দেবে চিত্র গোলাপ, বেলি এবং হাসনাহেনা পছন্দ করা স্টুডেন্টদের ভ্যান চিত্র, ডান। ওকে, এবার আমরা দেখি এখানে থেকে আমাদেরকে কি কোশ্চেন সলভ করতে বলতেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যসমূহকে ভ্যান চিত্রে দেখাও। এই যে এগুলো লেখলা না, এটা হচ্ছে বিবরণ আর এটা হচ্ছে ভ্যান চিত্র, ডান। এই দুটো জিনিস কম্বাইন করে দিলে আমাদের কয়ের অ্যান্সার রেডি। এবার ক্ষয়ের অ্যান্সার, কতজন শিক্ষার্থী ফুল তিনটির কোনোটি পছন্দ করে না নির্ণয় করো। খুব ভালো করে দেখো ভাই, খুব ভালো করে দেখো। এই বৃত্ত, এই বৃত্ত, এই বৃত্ত, এই তিনটা বৃত্তের ভেতরে যারাই পড়ে তারা
অন্তত একটা হলেও ফুল পছন্দ করে। কেউ কেউ দুইটাই পছন্দ করে, কেউ কেউ তিনটাই পছন্দ করে। তিনটার কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীরা কই আছে? এমন শিক্ষার্থীরা আছে হচ্ছে এই তিনটা বৃত্তের বাইরের ফাঁকা জায়গাতে। তাইলে সামহাও যদি আমি টোটাল সংখ্যাটা থেকে টোটাল স্টুডেন্টের সংখ্যা থেকে যদি এই বৃত্তের ভিতরে যারা আছে এদেরকে যদি বাদ দেই, তাইলেই তো আমি তাদের সংখ্যা পাওয়া যাব যারা একটা পছন্দ করে না। সহজ হিসাব। এটা মাইনাস বৃত্তের ভেতরে যারা আছে তাদের টোটাল সংখ্যা। তাদের টোটাল সংখ্যা মানে কি? বৃত্তের ভিতরে যারা আছে তাদেরকে আমি কেমনে ডিফাইন করতে পারি? বি ইউনিয়ন জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ, তিনটারই ইউনিয়ন, তারাই কিন্তু বৃত্তের ভিতরে থাকবে। ডান। এটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি এটা ভ্যালু কত, তাইলে আমরা পেয়ে যাব ওইসব মানুষজনের সংখ্যা যারা একটাও ফুল পছন্দ করে না। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের খ সলভ হয়ে যাবে। তাহলে আসলে এই ইকুয়েশনটা সলভ করি। আচ্ছা, এই ইকুয়েশনটা সলভ করার জন্য এটার ভ্যালু কিন্তু আমি জানি। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 100। জাস্ট এটার ভ্যালুটা বের করে নিয়ে বসাই দিলে হচ্ছে। জাস্ট আমি এটার ভ্যালুটা ক্যালকুলেট করব। নাম্বার অফ, তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে নাম্বার অফ জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ। এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিয়ে এটা ক্যালকুলেট করা যাবে। এটা বেসিক ক্লাস না, ফর্মুলা কোত্থেকে আসলো আমি কিচ্ছু বলবো না, জাস্ট ফর্মুলাটা মনে করাই দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ জি প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এইচ, সবগুলো নাম্বার যোগ করলাম। বাট দেখা যাবে সবগুলো যোগ করতে গিয়ে সবগুলো যে যোগ করলাম, এটা একবার যোগ করলাম, এটা সংখ্যা একবার যোগ করলাম, এটা সংখ্যা একবার যোগ করলাম, এগুলো করতে গিয়ে দেখো এই অংশটা এটার সাথে একবার আসছে, এটার সাথে একবার আসছে, আবার এই অংশটা এটার সাথে একবার আসছে, এটার সাথে একবার আসছে, এই অংশটা আবার এটার সাথে একবার আসছে, এটার সাথে একবার আসছে। এগুলো রিপিট হয়েছে না, এগুলো বাদ দিতে হবে। বাদ দাও। তাহলে মাইনাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ, এখান থেকে দেখে মনে রাখতে পারো, জি ইন্টারসেকশন এইচ মাইনাস জি ইন্টারসেকশন বি গেল, জি ইন্টারসেকশন এইচ গেল, এবার বি ইন্টারসেকশন এইচ। এখন এই তিনটাই বাদ দিতে যে এখানে একটা ঝামেলা হয়। যখন তুমি এটাও বাদ দিলা, এটাও বাদ দিলা, এটাও বাদ দিলা, তিনবারে কিন্তু যে ভেতরে এই যে কমন জায়গাটা আছে এটা কিন্তু কমপ্লিটলি বাদ চলে গেল টোটাল থেকে। এটা আবার অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা অ্যাড করলেই আমাদের ক্যালকুলেশনে আর কোনো ঝামেলা থাকবে না। তার মানে মাঝখানের যে কমন জায়গাটা আছে এটাকে আবার যোগ করে দিতে হবে। প্লাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ। ডান। ঠিক আছে, ওকে। এবার ভ্যালুগুলো বসাই দাও। প্রথমটার ভ্যালু কত? বারবার পিছনে যেতে ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে আছে কোশ্চেনটা, সমস্যা নেই, আমি এখান থেকে দেখে বসাই। তুমি তো জানোই কোশ্চেনের অ্যান্সার কত, সরি কোশ্চেনে কি কি ভ্যালু দেওয়া আছে তোমার তো জানা আছে, তাই না? তুমি কোশ্চেনটা একটু সামনে খুলে রাখো। এটা হচ্ছে 57 প্লাস সেকেন্ড নাম্বারটা হচ্ছে 49, তারপরের নাম্বারটা হচ্ছে 37 মাইনাস দুটার মাঝখানেই কমন আছে হচ্ছে
27, 23, 57, 49, 37, 57, 49, 37, তারপর হচ্ছে যেগুলো কমন আছে 27, 23, 29, 27, 23, 29, মানে এই তিনটার ভ্যালু বসাইলাম আর কি, 27, 23, 29, এবং এটার নাম্বার হচ্ছে কত, 17 প্লাস 17। জাস্ট এগুলোর ভ্যালু ওই যে প্রথম যে স্লাইডটাতে লিখছিলাম ওইখান থেকে বসাই দিলাম। ওকে, এবার এটা ক্যালকুলেট করলে কত পাবা, হিসাব করো, ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিলে এটার ভ্যালু তুমি পাবা হচ্ছে 81। ঠিক আছে, তাহলে এখানে এসে জাস্ট আমরা 100 - 81 করে দিব। এটা হলো 100 আর এটা ভ্যালু 81, তাহলে কত হবে 100 - 81 কত হবে, 19 হবে না, 19 হবে। এটা হচ্ছে অ্যান্সার। এই 19 জন হচ্ছে এই বাইরের ফাঁকা জায়গাটাতে বিলং করে, এটা লেখা রাখো। এখানে আবার বৃত্ত দিও না, বৃত্ত দিলে আবার ওইটা আরেকটা জায়গায় নির্দেশ করবে। ওকে, ডান। তাহলে আমাদের খ সলভ। এবার গতে আসো, কতজন শিক্ষার্থী ফুল তিনটির কেবল একটি ফুল পছন্দ করে নির্ণয় করো। কেবল একটা ফুল পছন্দ করে, কতজন শিক্ষার্থী ফুল তিনটার কেবল একটা ফুল পছন্দ করে, তাহলে এটা একটু দেখো। এর জন্য আমি এই কালারটা নেই ভাইয়া, দেখো কেবল গোলাপ পছন্দ করে হচ্ছে এই জায়গাটা, কেবল বেলি পছন্দ করে হচ্ছে কি এই জায়গাটা, তাই না, কেবল হাসনায়না পছন্দ করে এই জায়গাটা। তাহলে আমাকে এই জায়গাটার ভ্যালুটা জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, তাইলে হয়ে যাচ্ছে। এটা তো ভ্যান চিত্রটা দেখেই সলভ করে ফেলা যায়। ভাইয়া দেখো এই টোটাল জায়গাটা হচ্ছে 57, এখান থেকে বাদ যাবে কি এই অংশটা, এখানে তিনটা অংশ আছে, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। এই অংশটা কত, এটা যদি 27 হয় আর মাঝখানে যদি 17 হয় তাহলে এই অংশটা 10, তাহলে এটা থেকে বাদ যাবে 10, এই 10 বাদ গেল। আর মাঝখানে কত আছে, মাঝখানে আছে কি 17, 17 বাদ যাবে, অ্যান্ড এই অংশটা বাদ যাবে। এই অংশটা কত দেখো, এই টোটাল জায়গাটা কত দেখো, গ্রিন দিয়ে লেখা রাখছি 29, 29 থেকে যদি 17 যায় কত থাকে, একটু ক্যালকুলেটরটা নেই, 29 থেকে 17 গেলে থাকবে 12, তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি 12, তার মানে এই 12 কিন্তু এই টোটালটা থেকে বাদ যাবে। তাহলে এখানে আলটিমেটলি পাবো হচ্ছে আমি 57 - 10 - 17 - 12, 18 পাবো। তার মানে জাস্ট এই জায়গাটা পাবো 18। ওকে, আচ্ছা এবারে আসো এখানে 49 থেকে বাদ দিব, 49 থেকে এই জায়গাটার ভ্যালু কত পাইছি, 10 পাইছি, এই 10 বাদ দিব। আর মাঝখানটার ভ্যালু তো কোশ্চেনে দেওয়াই ছিল 17, 17 বাদ দিব। এই জায়গাটা তো বাদ দেওয়ার দরকার নেই, এই এরিয়ার মধ্যে এটা পড়ে না, এটা বাদ দিতে হবে। তাই দেখো এখানে গ্রিন করে হালকা গ্রিন দিয়ে লেখা রাখছি, এই টোটালটা হচ্ছে 23, 20 থেকে 17, 23 থেকে যদি 17 বাদ দিই তাহলে এই জায়গাটা পাওয়া যাবে 23 - 17, এই জায়গাটাতে তাহলে অ্যাকচুয়ালি 6, ঠিক আছে, -6, তাহলে এটা হিসাব করো, 49 - 10 - 17, এখানে পাবো 16, ঠিক আছে। তো এটাতে এটা হচ্ছে 16। এবার এটাতে আসো, এটা কত, এটা হচ্ছে 37, এটা এখানে হিসাব করি, 37 মাইনাস এই জায়গাটা বাদ যাবে, এই জায়গাটা কত 17, এই জায়গাটা বাদ যাবে, এই জায়গাটা কত জানি, এই জায়গাটা হয় হচ্ছে 12, এই যে এখানে হিসাব করছিলাম 12, এই জায়গাটা বাদ যাবে, এই জায়গাটা জানি কত হয় 6, বাদ দাও 37 - 17 - 12 - 6, পাচ্ছি কত 2। তাহলে এই 18, 2 আর এখানকার 16, এরা হচ্ছে কি কেবল একটা করে ফুল পছন্দ করে, 18 জন কেবল গোলাপ পছন্দ করে, 16 জন কেবল বেলি, 2 জন কেবল হাসনায়না। তাহলে কেবল একটা করে ফুল পছন্দ করে এমন মানুষজন 18 + 16 + 2, 36। তাহলে এটার অ্যান্সার কত হবে, এই তিনটা যোগ করে দাও,
করলে এইটার অ্যান্সার হবে হচ্ছে 36। আমি একটু ভেরিফাই করি এটার অ্যান্সারটা 36 আসে কিনা। পারফেক্টলি 36 আসবে। ওকে, আচ্ছা এটা আমাদের সলভড। এবার আমরা 3 নম্বরে যাবো। ভ্যানচিত্র নিয়ে একটা প্রবলেম দেখলে ভ্যানচিত্র সব ক্লিয়ার হয়ে যায়। আমাদের ভ্যানচিত্র ডান, আমাদের আর ভ্যানচিত্র না দেখলে হবে। এবার এটাতে আসো, এটাতে কি বলতেছে দেখো। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটার ডোমেইন দেওয়া আছে, আর এখানে যেটা দেওয়া থাকে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশনকে যখন একটা ফাংশনের সাথে যখন এই নোটেশনটা থাকে, এই নোটেশনে প্রথম যেটা থাকে এটা হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে কোডোমেইন, নট রেঞ্জ, কোডোমেইন। এটা মাথায় রেখো, এটা হচ্ছে ডোমেইন এন্ড কোডোমেইন কি ভাই বেসিক ক্লাসে তোমাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে এটা নিয়ে এত কথা বলা যাবে না। কোডোমেইন, এটা কি ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন। ওকে, আচ্ছা তাহলে এফ ফাংশনের ডোমেইন কোডোমেইন এটা, জি ফাংশনের ডোমেইন কোডোমেইন এটা। এখানে দুইটা ফাংশন দেওয়া আছে। এখন এফ ফাংশনটা ডোমেইন নির্ণয় করতে বলতেছে, এটা ডোমেইন নির্ণয় করতে বলতেছে। তাহলে চলো করে ফেলি। এটাকে আমি ডুপ্লিকেট করছি, এটা অনেকগুলো ডুপ্লিকেট করে আনি, রাখো। আসো সলভ করি। এফ এর ডোমেইন নির্ণয় করব। এফ ফাংশনটা কি, এটা 2x plus 2 divided by x minus 1। ওকে, আচ্ছা এখন ডোমেইন নির্ণয় করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ডোমেইন নির্ণয় করা বলতে বোঝায়, তোমরা জানো যে x এর ওইসব ভ্যালুই হচ্ছে ডোমেইন, ওইসব ভ্যালুর সেট ই হচ্ছে ডোমেইন, যেসব ভ্যালু এই ফাংশনটাতে বসাইলে আমরা বাস্তব ভ্যালু পাবো। এটার ক্ষেত্রে দেখো উপরের যেই লবটা আছে সে কখনো এখানে x এর ভ্যালু জেডেই বসাও না কেন, সে কখনো টোটাল ফাংশনটার মানটাকে অবাস্তব করে ফেলবে না। বাট নিচে একটা ঝামেলা আছে, নিচে হরে যদি সামহাও 0 চলে আসে তাহলে কিন্তু পুরো ফাংশনের ভ্যালুটা কিন্তু কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে বা অবাস্তব হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু এখানে এমনভাবে বসাইতে হবে সো দ্যাট কোনোভাবেই 0 না আসে। তার মানে কি x minus 1 ক্যান্ট বি 0। তার মানে সুতরাং x ক্যান্ট বি 1। দেখো x এর ভ্যালু যদি 1 হয়, 1 minus 1 0, অসংজ্ঞায়িত চলে আসতেছে। তার মানে এখানে যে ডোমেইনটা দেওয়া আছে এই ফাংশনটা, এই ডোমেইনটা অ্যাকচুয়ালি ভুল। এটার অ্যাকচুয়াল ডোমেইন হচ্ছে এই ফাংশনের ডোমেইন ইজ ইকুয়াল টু, ডোমেইন তো একটা সেট, সো ইকুয়াল দিয়ে লিখতে হবে। ডোমেইন ইজ ইকুয়াল টু বাস্তব সংখ্যার সেট থেকে আমরা 1 কে বাদ দিব, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা ডোমেইন, এটা এখানকার অ্যান্সার। ঠিক এইভাবে লিখতে হবে, ডোমেইন এফ ফাংশনটির ডোমেইন ইজ ইকুয়াল টু বাস্তব সংখ্যা -1, মানে সকল বাস্তব সংখ্যা বসাইতে পারবো বাট 1 বসাইতে পারবো না। দ্যাটস ইট। সো এটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে এখানে, ডোমেইনটা ভুল দেওয়া। ওকে, আচ্ছা আমাদের কস শেষ। দেখাও যে জি ফাংশনটি একক এবং সার্বিক। তাহলে একক এবং সার্বিক পুরো ব্যাপারটা আমি এখন তোমাকে এখানে দেখাই দিব। আগে একক ব্যাপারটা দেখাই। এক মানে হচ্ছে একটা ফাংশনের এটা যদি ডোমেইনের সেট হয়, এটা যদি কোডোমেইনের সেট হয়, এখানে মনে করো x1 x2 x3 আছে, এখানে মনে করো y1 y2 y3 আছে। এটার মানে হচ্ছে ডোমেইনে থাকা ভ্যালুগুলার মধ্য থেকে আমরা যদি একটা ভ্যালু ফাংশনটাতে বসাই, সেটার কারণে যদি ধরো y1 আসলো, এই y1 ডোমেইনে থাকা অন্য কারোর জন্য আসতে পারবে না। y1 কেবল x1 এর জন্য বরাদ্দ। মানে জাস্ট ডোমেইনের জাস্ট একটা ভ্যালুর সাথে কোডোমেইনের জাস্ট একটা ভ্যালু যদি কানেক্টেড থাকে,
তাইলে কি এটা এক এক, বেসিক জিনিস বুঝো, এটা এক এক, বুঝছো? যদি এমন হয় যে ডোমেনের x2 বসাইলেও এটা আসে, এটা এক এক না, মানে একটার সাথে একটা থাকবে, তাহলে এক এক, ঠিক আছে? তাইলে এটা প্রমাণ করার অ্যাপ্রোচটা কি? এটা প্রমাণ করার অ্যাপ্রোচটা হবে, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটার ডোমেইন থেকে দুইটা ভ্যালু নিবা, x1 x2। অবশ্যই এই দুইটা ভ্যালুকে ফাংশনটার ডোমেইনে ভ্যালু করতে হবে, ঠিক আছে? নিয়ে দেন এই ফাংশনটাতে তুমি x1 বসাবা, এর ফাংশনটাতে তুমি x2 বসাবা, বসা যে দুইটা ভ্যালু পাবা এই দুটোকে ইকুয়াল ধরবা, ইকুয়াল ধরে ক্যালকুলেট করে 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 একটা পর্যায়ে পর যদি তুমি দেখো x1 আর x2 ইকুয়াল আসতেছে, তার মানে ফাংশনটা এক এক। আর যদি x1 নট ইকুয়াল টু x2 আসে, তাহলে ফাংশনটা এক এক না। এটা হচ্ছে এই টাইপের কোশ্চেনটা এক এক কিনা এটা প্রমাণ করার অ্যাপ্রোচ। এখন এই অ্যাপ্রোচটা কেন কাজ করে এটা বেসিক ক্লাসে বিস্তারিত বোঝানো হয়েছে, এখানে বোঝানো ঠিক হবে না। আমি হালকা একটা তোমাকে ব্যাকগ্রাউন্ড দিছি, তাও যদি একটা ছোটো করে বলি, ভাইয়া একটা জিনিস দেখো, তুমি x1 আর x2 দুটো আলাদা ভ্যালু বসাইছো, বসানোর পর যে দুটো ভ্যালু আসবে দুটাকে যদি ইকুয়াল ধরো, মানে x1 বসাইলে যে ভ্যালুটা আসবে x2 বসাইলেও তুমি জোর করে ধরে নিচ্ছ সে একই ভ্যালু আসবে। সেটা জোর করে ধরে নিয়ে যখন তুমি ক্যালকুলেট করে x1 x2 বের করতেছো, যদি দেখো তখন যে x1 x2 আসলে একই জিনিস, তাহলে আসলে কি ফাংশনটা এক এক। কারণ আমি জোর করে x1 আমি জোর করে নিজে x1 আর x2 কে আলাদা ধরলাম, ধইরা যে ভ্যালু পাচ্ছি সেটাকে এক ধরলাম, এক ধরে সামনে আগানোতে আমি জোর করে ধরা সত্ত্বেও যদি দেখি ফাংশনের ভ্যালু সেম ধরার কারণে ইনপুটও অ্যাকচুয়ালি সেমই আসতেছে, তার মানে এটা আসলেই এক এক। কারণ এই সিঙ্গেল আউটপুট আসবে শুধুমাত্র তখনই যখন x1 x2 কি একই জিনিস। কারণ এক এক হওয়ার জন্য কি এটার জন্য যে ভ্যালুটা আসবে কেবল ওই ভ্যালুর জন্য ওই ভ্যালুটা আসতে হবে, তার মানে x2 এর জন্য যেহেতু এই ভ্যালুটা আসতেছে তার মানে x2 আসলে x1ই। যদি এভাবে জোর করে ইকুয়াল ধরার পরেও দুটো ডিফারেন্ট আসে, তার মানে কি? তার মানে আসলে x1 আর x2 এই দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা একটা ভ্যালু পাচ্ছি, তার মানে সে এক এক না। এটা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করো। আমি যখন তোমাদের ক্লাসে ছিলাম আমার কাছে কনফিউজিং লাগতো, বেশ কিছুক্ষণ চিন্তা করার পর মাথায় জিনিসটা খাটছে। আচ্ছা, আউটপুট ইনপুট দুইটা ভিন্ন জিনিসের জন্য আউটপুট একটা সিঙ্গেল ধরে নিলাম। এটা ধরে নেওয়ার কারণে ক্যালকুলেট করতে করতে যদি আমি আউটপুট দুইটাকেও একই পাওয়া যায়, তাহলে কি অ্যাকচুয়ালি আসলে আমি যে ধরছিলাম আউটপুট দুটো সেম, ওই দুইটা আউটপুট অ্যাকচুয়ালি যেহেতু আমি প্রমাণ পাইছি ইনপুট সেম, তার মানে ওই একটা ইনপুটের জন্যই ওই আউটপুটটা আসছে, তার মানে এক এক। আর যদি দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আমরা একটা সিঙ্গেল আউটপুট ধরে আগাইলে গিয়ে যদি দেখি যে দুইটা ইনপুট অ্যাকচুয়ালি ডিফারেন্ট, তার মানে কি দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আমি একটা সিঙ্গেল আউটপুট পাচ্ছি, এটা তো ভাই এক এক না। এক এক হওয়ার শর্ত কি? দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য একটা সিঙ্গেল আউটপুট আসতে পারবে না, দুটোর জন্য আলাদা আলাদা আসতে হবে। বাট আমি আউটপুট এক ধরে ইনপুট দুটো ডিফারেন্ট পাচ্ছি, তাহলে এক এক না। আর আউটপুট এক ধরে ইনপুটকে যদি আমি এক পাই, তার মানে আরে আউটপুট এক ধরলে ইনপুটও একই আসতেছে, তার মানে এটা কি এক এক। দ্যাটস ইট। এবার এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি এটা কেমনে কাজ করে এটা নিয়ে খুব বেশি একটা মাথা ঘামায়ও না, কারণ এটা নিয়ে মাথা ঘামাইলে আমার নিজেরই খারাপ লাগতো।
জিনিসটা মাথার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার হয় না, বুঝছো, একদম দিনের আলোর মতো স্পষ্ট হয় না। স্টিল কিছু কিছু জিনিস এরকম রেখে দিতে হয় যে একদম পুরোপুরি অনুভব করতে পারবে না জিনিসটা কেমন কাজ করতেছে, বাট স্টিল কাজ করে, অবভিয়াসলি কাজ করে। বাট স্টেপসটা তো সোজা। প্রতিটা যখনই আমাকে বলবে কোনো একটা ফাংশন এক এক কিনা টেস্ট করতে, তখনই আমি এই অ্যাপ্রোচে আগাবো। ওইটার ডোমেনের আন্ডারে দুটো ভ্যালু ধরে নিব, x1 x2, দেন x1 ফাংশনটিতে বসাবো, x2 ফাংশনটিতে বসাবো, বসে দুটোকে ইকুয়াল ধরবো, ধরে আমি দেখবো x1 x2 ইকুয়াল হয় কিনা। ইকুয়াল হইলে এক এক, না হইলে এক এক না। এটার যেটা সহজ অ্যাপ্রোচ দুনিয়াতে কি হইতে পারে, সবগুলো ম্যাথের ক্ষেত্রে এই অ্যাপ্রোচ, তাহলে এই অনুযায়ী আমরা করে ফেলি। ওকে, তাহলে এটাই, এই যে দেখো gx এর ক্ষেত্রে আমাদেরকে বলতেছে এই ফাংশনটা এক এক কিনা যাচাই করো খতে। তাহলে আমরা ধরে নিচ্ছি, এই লাইনটা মুছে দাও, এটা দরকার নেই। আমরা জি এর ডোমেনের থেকে দুইটা ভ্যালু নিচ্ছি, x1 x2। এই লাইনটা মাস্ট লিখতে হবে, ধরি x1 x2 জি এর ডোমেনে বিলং করে দুইটা ভ্যালু, ঠিক আছে? এবং ধরি gx1 এবং gx2 ইকুয়াল। এটা ধরে আবার সামনে আগাবো, আমি সামনে আগায়া আমি দেখবো x1 এবং x2 ইকুয়াল আসে নাকি নট ইকুয়াল আসে। সামনে আগানোর ক্যালকুলেশনটা কোত্থেকে হবে, এই যে gx1 এর ভ্যালু এটা পাচ্ছি, gx2 এর ভ্যালু এটা পাচ্ছি, এই দুইটা এবার ইকুয়াল ধরলাম, জোর করে ইকুয়াল ধরলাম, ধরে এবার আমি সামনে আগাবো। আগায় আমি দেখবো x1 x2 ইকুয়াল আসে নাকি ডিফারেন্ট আসে। তাহলে আগাও, এখানে তোমাকে বেসিক ক্যালকুলেশনস করতে হবে। এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, করো, সমস্যা কি? করতে তো আমাদের কোনো সমস্যা নাই, তাই না? এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে পাবো 2x2 প্লাস 1 2x1 মাইনাস 3, আর এটাতে পাবো x2 মাইনাস 3 ইন্টু 2x1 প্লাস 1। ওকে, গুণ করে দাও, 2x2 x1 মাইনাস এটা 3, তাই না? 3 ইন্টু 2x2, এটা এটাকে গুণ, এটা এটাকে গুণ, এবার এটাতে আবার টোটালটাকে গুণ, তাহলে পাবো প্লাস x1 মাইনাস 3। আর এই পাশে কি পাবো, x2 twice x1, so twice x1 x2, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস x2 পাচ্ছি। এটা দিয়া এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস 6 x1 প্লাস মাইনাস মাইনাস 3। এই পাশের ক্যালকুলেশনটা আরেকবার আমি চেক দেওয়া দরকার, টুয়াইস x2 x1, এটা সুন্দর করে গুছায় লিখি আগেরটার মতো, তাহলে আমরা পাচ্ছি টুয়াইস x1 x2 মাইনাস 3 দুগুণে 6 x2 প্লাস x মাইনাস x3। আর এই পাশে ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে দেখো এটা এটা কিন্তু কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। ওকে, এন্ড এটাও কাটা যাচ্ছে। আলটিমেটলি আমরা পাচ্ছি এখান থেকে minus 6x2 plus x1 is equal to minus 6x1। তাহলে x1 এক পাশে নিয়ে আসো, x2 এক পাশে নিয়ে যাও, তাহলে এটা এক পাশে নিয়ে আসি, 6x1 plus x1। তো বুঝতেই পারতেছো 6টা x1 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাসের 6টা x1 এবং প্লাসের একটা x1, 7x1 ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে গেলে এখানে 7x2 হবে। আলটিমেটলি কাটলে আমরা পাচ্ছি x1 ইজ ইকুয়াল টু x2। যেহেতু আমাদের জোর করে gx1 এবং gx2 এটাকে জোর করে ধরার পর যেহেতু x1 x2 ইকুয়াল আসছে, তার মানে ফাংশনটা এক, যদি ইকুয়াল না আসতো ফাংশনটা এক হইতো না। ঠিক আছে, এই অ্যাপ্রোচটা আমি হয়তো আরও একটা কোশ্চেন দেখাই দেবো, তারপর দেখাবো না। হ্যাঁ, তারপর আমাদেরকে বলতেছে ফাংশনটা সার্বিক কিনা যাচাই করো। তাহলে ফাংশনটা সার্বিক কিনা যাচাই করার সিম্পল, এটা একদম সহজ বা বুঝাও সহজ।
একটা ফাংশনের রেঞ্জ আর একটা ফাংশনের কোডোমেইন যদি ইকুয়াল হয় তাহলে ফাংশনটা কি সার্বিক, আদারওয়াইজ না। তাহলে আমাদের টার্গেট কি হবে, এই যে ফাংশনটা দেওয়া আছে এটার কোডোমেইন কিন্তু দেওয়া আছে, দেখো এটার কোডোমেইন কত, আমাদেরকে gx এই ফাংশনটা নিয়ে কাজ করতে বলছে, x - 3 2x x + 1। তাহলে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে r, কোডোমেইন হচ্ছে r। ওকে, তাহলে আমাদের তাহলে এই ফাংশনটার কোডোমেইন ডোমেইন ইজ ইকুয়াল টু r। তাহলে আমরা ফাংশনটার রেঞ্জ বের করব, রেঞ্জটা বের করে যদি দেখি সে r এর ইকুয়াল হচ্ছে তাহলে সে সার্বিক, r এর ইকুয়াল না হইলে সে সার্বিক না, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার অ্যাপ্রোচটা কি, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের টার্গেট তাহলে এই ফাংশনটার আমরা আমাদের টার্গেট তাহলে এবার যে x - 3 2x x + 1 এটা অ্যাকচুয়ালি gx, এই ফাংশনটার রেঞ্জ বের করা আমার টার্গেট, এটা রেঞ্জ বের করব। রেঞ্জ কেমনে বের করতে হয়, রেঞ্জ বের করার একটা সার্বজনীন পদ্ধতি হচ্ছে এই ফাংশনটার ইনভার্স বের করবা, এইটার ইনভার্সের ডোমেইন বের করবা, ওই ডোমেইনটাই অ্যাকচুয়ালি ফাংশনটার রেঞ্জ। ঠিক আছে, সবসময় মনে রাখবা কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেইন ইনিশিয়াল ফাংশনটার রেঞ্জ, বুঝছো? ডোমেইন আমরা ধাম করে ক্যালকুলেট করে ফেলতে পারি, রেঞ্জটা আমরা ধাম করে ক্যালকুলেট করে ফেলতে পারি না। দ্যাটস ওয়াই আমরা যেই ফাংশনের রেঞ্জ বের করতে বলবো এটার ইনভার্স বের করব, ওই ফাংশনের ডোমেইন বের করব, এই ডোমেইনটাই কি আমাদের ইনিশিয়াল শুরুতে যে ফাংশনটা দিচ্ছে এটার রেঞ্জ। ওকে, তাহলে এটার ইনভার্স যদি বের করতে চাই, ইনভার্স বের করার প্রসেসটা কি দেখো, এটা আমাদের লাগবে। তাহলে ইনভার্স ফাংশন বের করার প্রসেসটাও আমি জেনে নিচ্ছি। ওকে, আমরা কি করব, এই ফাংশনটাকে y ধরব, g of x is equal to y। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি x is equal to এটা লিখতে পারি, তাই না? আমার টার্গেট কিন্তু এটা বের করা, এই g of x এর ইনভার্স, g ইনভার্স x বের করা। তো তুমি যদি সামহাউ g ইনভার্স y টা বের করে ফেলতে পারো, এই y এর জায়গাতে তখন x বসাই দিবা, তাহলে এটা g ইনভার্স x হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে g ইনভার্স y টা ক্যালকুলেট করে। g ইনভার্স y টা কি, x হচ্ছে g ইনভার্স y, তাহলে x ক্যালকুলেট করো, এখান থেকে x ক্যালকুলেট করো, তাইলেই হয়ে যাবে। তাহলে x কেমনে ক্যালকুলেট করব, এই যে ধরছি তো ফাংশনটা x - 3 2x x + 1 is equal to y, এখান থেকে এখন ক্যালকুলেট করে করে সামনে আগাইতে হবে। এটা আমরা নতুন একটা স্লাইডে করি, x - 3 divided by 2x x + 1, 2x x + 1 is equal to y, গুণ করে দাও, আর গুণন 2xy + y is equal to x - 3। আমাদের টার্গেট x বের করা, ঠিক আছে? ওকে, তাহলে এই পাশে আছে 2xy xটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে আছে -3 - y। এই পাশ থেকে যদি xটাকে কমন নেই তাহলে আমি পাবো 2y - 1 is equal to -3 - y। সুতরাং x is equal to পাচ্ছি কি, -3 - y divided by 2y - 1। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে f ইনভার্স y। f ইনভার্স y is equal to এটা, তাহলে তুমি কমন সেন্স দিয়ে বলো f ইনভার্স x কি হবে। f ইনভার্স y যদি এটা হয়ে থাকে তাহলে f ইনভার্স x কি হবে, y এর জায়গায় জাস্ট x বসাই দাও। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নির্ণয় ইনভার্স ফাংশন। এবার এটার যে ডোমেইনটা পাবো, এই ডোমেইনটাই আমাদের ইনিশিয়াল ফাংশনের রেঞ্জ। তাহলে এটার ডোমেইন মানে কি, আবারও আপনি চিন্তা করুন, ডোমেইন মানে হচ্ছে এই ফাংশনটাতে আমরা যে ভ্যালুগুলো বসাইতে পারবো
যেগুলোর কারণে এই ফাংশনের অবাস্তব কিংবা অসংজ্ঞায়িত মান আসবে না। যেসব ভ্যালু বসাইলে এটার অবাস্তব কিংবা অসংজ্ঞায়িত মান আসবে না। ঠিক আছে? আচ্ছা, উপরে x এর এমন কোনো ভ্যালু নাই যে আমরা বসাইতে পারবো না, সব বসাইতে পারবো। সব ক্ষেত্রেই বাস্তব এবং কি সংজ্ঞায়িত মান আসবে। বাট নিচে যদি সামহাও 0 চলে আসে তাহলে কিন্তু ঝামেলা হবে, অসংজ্ঞায়িত আসবে। তার মানে 2x - 1 0 হইতে পারবে না। 2x - 1 not equal to 0, 2x not equal to 1, সুতরাং x is not equal to 1/2। তাহলে এই ফাংশনটার ডোমেইন কত? এই f ইনভার্স x এটার ডোমেইন কত? ডোমেইন হচ্ছে r মাইনাস 1/2। এটা হচ্ছে ডোম, এটা কি? এটা হচ্ছে ডোম f ইনভার্স x। এটা যেহেতু কত পাচ্ছি? r মাইনাস 1/2। তার মানে এটা অ্যাকচুয়ালি কি f অফ x এর রেঞ্জ। ঠিক আছে? এটা যেহেতু f ইনভার্স x এর ডোমেইন, তার মানে এটা f অফ x এর রেঞ্জ। রেঞ্জ আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি r মাইনাস 1/2। দেখো আমাদের এই যে গিভেন ফাংশন, এটার কোডোমেইন হচ্ছে r আর রেঞ্জ হচ্ছে r মাইনাস হাফ, দুটো সেম না, তার মানে সে সার্বিক না। ঠিক আছে? ওকে, আমাদের 3 নাম্বার শেষ। এবার আমরা 4-এ যাব। এবার আমরা দেখব আমাদের কিন্তু মেইন জিনিসগুলো শেষ হয়ে গেছে। আমরা যদি একটু যাই আমাদের টাইপগুলোতে, আমরা দেখব যে আমাদের ডোমেইন রেঞ্জ নির্ণয় করা শেষ, তাই না? আমাদের ভ্যান চিত্র শেষ, আমাদের এক এক সার্বিক চেক করা শেষ, আমাদের বিপরীত ফাংশন শেষ, জাস্ট লেখচিত্রটা বাকি আছে। তার মানে এখন সামনে যত কোশ্চেন পাবো এগুলো আমাদের অলরেডি সলভ করা। ওকে, আমরা যাই। আমরা কততে যাচ্ছি? 4-এ যাচ্ছি। আচ্ছা, 4-এ দেখি আমাদেরকে কি বলতেছে। 4-এ আমাদেরকে বলতেছে f অফ x এর ডোমেইন নির্ণয় করো। পারবা না? x মাইনাস 3 নট ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে x নট ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে এটার ডোমেইন, ডোম f অফ x হবে রিয়েল নাম্বার, বাট এখান থেকে x মাইনাস 3 নট ইকুয়াল টু 0 হলে x নট ইকুয়াল টু 3 হইতে হবে। তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক আছে? এবার আমাদেরকে বলতেছে এই যে গিভেন ফাংশনটা, এটার ইনভার্স ফাংশনে 5 বসালে কত হবে? তার ইনভার্স ফাংশন নির্ণয় করার প্রসিডিউর কি? আগে আমাকে এই গিভেন ফাংশনটার f অফ x ইজ ইকুয়াল টু 2/x মাইনাস 3 এর ইনভার্স নির্ণয় করতে হবে, ওইটাতে 5 বসাইতে হবে। ঠিক আছে? তাহলে গিভেন ফাংশনটা কি? গিভেন ফাংশনটা হচ্ছে আমাদের 2/x মাইনাস 3। এটার ইনভার্স যদি বের করতে চাই আমরা কি করব? এই f অফ x কে আমরা ধরবো y। এখান থেকে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু কি? f ইনভার্স y। তাহলে যদি আমি সামহাও f ইনভার্স y ক্যালকুলেট করতে পারি, ওইটাতে x বসাই দেব, তাইলে কি আমি আমাদের টার্গেট f ইনভার্স x পাওয়া যাব। ঠিক আছে? অথবা f ইনভার্স y পাইলে y এর জায়গাতে আমরা 5 বসাই দিব, আমরা f ইনভার্স 5 পাওয়া যাব। ঠিক আছে? আর f ইনভার্স y মানে কি? অ্যাকচুয়ালি x। তাহলে আমি এখন x ক্যালকুলেট করব, তাই না? x ক্যালকুলেট করার প্রসিডিউর কি? ওই যে ফাংশনটাকে y ধরছি এটা দিয়ে শুরু করব। তাহলে 2/x মাইনাস 3, এটা হচ্ছে f অফ x ইজ ইকুয়াল টু y। সামনে আগে আমাদের টার্গেট হচ্ছে x বের করা। ওকে, তো এটা যদি আর গুণন করি xy মাইনাস 3y ইজ ইকুয়াল টু 2, xy ইজ ইকুয়াল টু 2 প্লাস 3y। সুতরাং x ইজ ইকুয়াল টু 2 প্লাস 3y ডিভাইডেড বাই y। এটাই কিন্তু আমাদের কি? এটাই হচ্ছে কি? x এর ভ্যালু এটা, and x মানে জানো কি? f ইনভার্স y। এটা ইজ ইকুয়াল টু 2 প্লাস 3y বাই y। তো এখানে আমাদেরকে f ইনভার্স x নির্ণয় করতে বলে না, আমাদেরকে বলছে f ইনভার্স 5 বের করো। তাহলে এখানে y এর জায়গাতে 5 বসাই দাও, তাহলেই তো হচ্ছে। f ইনভার্স x যদি বলতো তাহলে আমরা জাস্ট y এর জায়গাতে x বসাই দিতাম। 2 প্লাস 3x ডিভাইডেড বাই x। এটা হয়তো আমাদের গিভেন ফাংশনের ইনভার্স ফাংশন, বাট আমাদেরকে এটা বের করতে বলে না, আমাদেরকে বলছে f
ইনভার্স 5 বের করতে, তাহলে 5 বসাই দাও। 2 + 3 × 5 / 5 ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবা এটাই অ্যান্সার। কত হবে আমি বলে দিচ্ছি, তুমি ক্যালকুলেট করো। (17/5) পাবা, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপর কি বলতেছে, প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কন করে। এটাই আমাদের এই অধ্যায়ের একমাত্র বাকি ছিল, তাই না? এটা করলে আসলে আমাদের এই অধ্যায়ের সব কিছুই সলভ করা হয়ে যাবে। প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্র অঙ্কন করার প্রসিডিউর কি, তোমাদেরকে, তোমরা যদি বেসিক ক্লাস দেখে থাকো ওখানে তোমরা জানো যে আমরা কি ধরবো, আমরা হচ্ছে এই যে ফাংশনটা এটাকে y ধরে নিব, তাহলে y = কি 2/x - 3। এবার x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য y এর বেশ কিছু আমরা ভ্যালু বের করব। x y, তাহলে x এর এমন কিছু ভ্যালু বসাবো যেগুলো ক্যালকুলেট করা আমাদের জন্য ইজি হয়, ঠিক আছে? সো x এর ভ্যালু 1 বসাইলে কত আসে, -2 আসবে, উপরে 2 নিচে -2, তাহলে কত পাবো, -1 পাবো। তাহলে এটা 1 বসালে এটা আসে। x এর ভ্যালু 0 বসাও, 0 বসালে কিন্তু ভগ্নাংশ চলে আসে। তুমি ভগ্নাংশটা একটু অমিট করার চেষ্টা করো, ঠিক আছে? x এর ভ্যালু 5 বসাও, 5 বসালে 5 - 3 কত হয়, 5 - 3 হয় 2, 2/2 1, দুটো ভ্যালু বসালাম। এরকম মোটামুটি 4-5টা ভ্যালু বসাও। 1 বসালাম, 2 বসাও, 2 বসালে কত হয়, 2 - 3 -1, 2 / -1 -2, তাহলে -2 পাচ্ছি। কত বসাইলে, এখানে 2 বসাইলে। এরকম অনেকগুলো বিন্দু নাও, নিয়ে এই বিন্দুগুলো তোমাকে একটা ছক কাগজে কি করতে হবে, প্লট করতে হবে। তাহলে আমরা কি কি বিন্দু পাইলাম, আমরা একটা বিন্দু পাইলাম 1, -1, আমরা আরেকটা বিন্দু পাইলাম 5, 1, আমরা আরেকটা বিন্দু পাইলাম 2, -2। এরকম মোটামুটি যেহেতু দেখো, যদি আমরা সরল রেখার গ্রাফ আঁকতে চাই, সরল রেখা কিনা কেমনে বুঝবো, যদি আমাদের ফাংশনটা এরকম হয়, mx + c, y = mx + c, এই আকারের যদি আমরা কোনো ফাংশন পাই, এটার রেখাটা সরল রেখা হয়, মানে x এর পাওয়ার যদি 1 হয়, এখানে যদি কোনো ভগ্নাংশ না থাকে। বাট এখানে যেহেতু ভগ্নাংশ আসতেছে, এটাকে যেহেতু এই আকারে সাজানো যাচ্ছে না, তার মানে এখানে বক্ররেখা পাওয়া যাবে। সরল রেখার ক্ষেত্রে মোটামুটি 3 থেকে 4টা বিন্দু বের করলেই চলে, 2টা বের করলেও চলে। বাট বক্ররেখার ক্ষেত্রে তুমি যত বেশি বিন্দু বের করবা তত বেশি বেটার, ঠিক আছে? তো এখানে তুমি চাইলে আরও বিন্দু বের করতে পারো। এখানে তুমি আর কত বসাইতে পারো, 6 বসাইলে 6 - 3। এবার ভগ্নাংশ আনা ছাড়া আর কোনো উপায় নেই, তুমি যেটাই বসাবে এবার ভগ্নাংশ চলে আসবে। বাট বক্ররেখার জন্য আমার আরো অনেক বিন্দু চাই, এটা কি করতে পারি, বসাও, আর তো উপায় নেই, আমার বিন্দু লাগবে। ওয়ান বসানো হয়েছে, 2 বসানো হয়েছে, 5 বসানো হয়েছে, -1 বসাও, -1 -3 -4, নিচে -4 উপরে 2, কাটাকাটি করলে কত হচ্ছে, নিচে -4 উপরে 2, তাহলে মাইনাস কত হচ্ছে 1/2। কত বসাইলে এটা আসতেছে, -1 বসাইলে আসতেছে। 0 বসাও, 0 বসাইলে কত আসে দেখো, 0 - 3 -3, তাহলে এখানে পাচ্ছি 2/-3, ওকে? এই কয়টা বিন্দু নিয়ে কাজ করো। এখন কথা হচ্ছে, গ্রাফে যখন আমি বিন্দু প্লট করতে যাব,
ওখানে তাহলে এই বিন্দুগুলো একটু আমি লিখি, -1 -1/2 0, -2/3। কথা হচ্ছে এই বিন্দুগুলো যে আমি প্লট করতে যাব, ছক কাগজের কয়টা ঘরকে আমি এক একক ধরবো, মানে এখানকার 1 মানে ছক কাগজের কয়টা ঘরকে আমি ক্যালকুলেট করব, এইটা আমি কিভাবে নির্ধারণ করব? এইটা নির্ধারণ করব আমার এখানকার ভ্যালুগুলোর উপরে। এখানকার ভ্যালুগুলো যদি সবগুলো পূর্ণ সংখ্যা হয় তাইলে আমি একটা ধরলেই হয়েছে যে এখানকার এক একক মানে ছক কাগজের 1 ঘর অথবা 2 ঘর অথবা 3 ঘর। বাট যদি এখানে ভগ্নাংশ থাকে, ওই ভগ্নাংশগুলো প্লেস করা ঝামেলা। সেই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশগুলোর উপর বেস করে, এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোর উপর বেস করে আমরা কি ছক কাগজে ঘর সংখ্যা নির্ধারণ করব। কেমনে? যেই কয়টা ভগ্নাংশ থাকবে, এখানে যেই কয়টা ভগ্নাংশ থাকবে ওই কয়টা ভগ্নাংশের হরের লসাগু নিব। এখানে দুইটা ভগ্নাংশ পাইছি, একটা 1/2 আর একটা 2/3। 3 আর 2 এর লসাগু কত? 6। তার মানে আমরা এখানকার এক একক সমান, এখানকার একক সমান ছক কাগজের 6টা ঘর ধরব। তাহলে যেটা হবে এই ভ্যালুটা বসানো ইজি হবে। কেন ইজি হবে? কারণ তুমি দেখো, তাহলে 1 ঘর এখানকার এক একক মানে 6টা ঘর, তাহলে এখানকার হাফ একক মানে কি? হাফ ইন্টু 6, তাহলে 2 দিয়ে 6কে কাটলে কত হবে? 3 হবে, তার মানে -3। তার মানে তুমি -3টা ঘর ইজিলি খুঁজে বের করতে পারবা, বুঝছো? তাহলে ছক কাগজে কয়টা ঘরকে একক ধরবো, এইটা যদি সবগুলো পূর্ণ সংখ্যা হয় একটা ধরলেই হয়েছে, সমস্যা নেই। আর যদি কোনো ভগ্নাংশ থাকে, ওয়াই এক্সিস বরাবর কয় একক ধরবা এটা ডিপেন্ড করবে ওয়াই এর ভগ্নাংশ যেই কয়টা আছে এইগুলার হরের লসাগু। লসাগু যত হবে ওয়াই এক্সিস বরাবর এক একক সমান তত ঘর ধরবো। এক্স এক্সিস বরাবর কত ঘর ধরবো? এক্স এক্সিস বরাবর ধরার ক্ষেত্রে কি চেষ্টা করা উচিত এক্স এবং ওয়াই দুইটাতে একই একক ধরতে, তাইলে আমার ঝামেলাটুকু কম হবে। সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালুগুলো এমনভাবে বসাবো এক্সে যাতে কোনোভাবেই ভগ্নাংশ না আসে, এক্সে সব পূর্ণ সংখ্যা বসাবো, তাহলে এক্সের ঘর ধরা নিয়ে আমার কোনো ঝামেলা হবে না। মানে ওয়াইয়ের জন্য যেটা ধরবো এটাই এক্সের ক্ষেত্রে আমি বসাই দিতে পারবো, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? তাহলে ভগ্নাংশ আমরা চেষ্টা করব এই ছক কাগজ প্লটিংয়ের ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একটার মধ্যে আমরা ভগ্নাংশ রাখবো। চেষ্টা করবো কোনোটাতে ভগ্নাংশ না রাখতে, যদি একান্তই উপায় না থাকে যে কোনো একটাতে ভগ্নাংশ রাখবো। যেহেতু এক্সের ভ্যালু বসাই এবং ওয়াইয়ের ভ্যালু জেনারেট করি, এক্সের ভ্যালুটা আমাদের হাতের নিয়ন্ত্রণে আছে, কাজেই আমরা এক্সে পূর্ণ সংখ্যা বসাবো, ওয়াইয়ে যার নাম আসুক সমস্যা নেই। যে ভগ্নাংশগুলো আসবে এগুলো লসাগু নিব, লসাগু যত হবে ছক কাগজের তত ঘর সমান এক একক ধরবো। মানে এখানকার 1 মানে ওইখানকার 6 ঘর, এখানকার 5 মানে ওইখানকার 5 × 6 ঘর, এখানকার 2 মানে ওইখানকার 2 × 6 ঘর, এখানকার -2 মানে ওইখানকার -2 × 6 ঘর, এখানকার -2/3 মানে ওইখানকার -2/3 × 6 ঘর। ঠিক আছে? তাহলে এবার আমরা ছক কাগজে চলে যাই। ছক কাগজের জন্য আমাকে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। এখানে গেলে আমি ছক কাগজ পাবো। আসলে ইনপুটটাতে লগ ইন করতে হবে, এটা কে জানি লগ আউট করে দেয়, খুবই বিরক্তিকর। ওকে, হয়ে গেছে, আসতেছে না কেন? লগ ইন তো হয়েছে, এবার আসছে। তাহলে আমরা একটা ছক কাগজ নিব, এখান থেকে ছক কাগজ নিব। তাহলে আমাদের বিন্দুগুলা জানি কত? বিন্দুগুলো হচ্ছে, আমি একটা ছবি তুলে নিই এখানে। এখানে যাই, আমরা একদম মাঝামাঝি একটাকে আমরা ওয়াই এক্সিস ধরি, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ঠিক আছে? বা এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। ঠিক আছে? পুরোটা দাগ টান দিতে গেলে আমার আসলে বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম বিন্দু কি? প্রথম বিন্দু হচ্ছে
1 মাইনাস 1। আর আমরা এখানকার কয়টা ঘরকে এক একক ধরছি? 6টা ঘরকে, ওই যে লসাগু অনুসারে। তাইলে এক্স এক্সিস বরাবর প্রথম বিন্দু যেহেতু 1 এবং মাইনাস 1, তাহলে 1 এর জন্য কয় ঘর যাব? 1 এর জন্য যাব 6 ঘর, ঠিক আছে? 1 2 3 4 5 6 এন্ড আছে মাইনাস 1। মাইনাস 1 এর জন্য নিচের দিকে 6 ঘর যাব, 1 2 3 4 5 6। এটা একটা আমাদের বিন্দু। আর একটা বিন্দু হচ্ছে 5 এবং 1। তাই 5 এর জন্য কয় ঘর যাব? 30 ঘর যাব, 5 6 30 এক্স এক্সিস বরাবর। তো এখানে 10 ঘর, এখানে 20 ঘর, এখানে 30 ঘর, ঠিক আছে? আর আছে 5 1। তো বিন্দুগুলো দেখো, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 1। তারপর আমি যে বিন্দুটা লিখবো এটা হচ্ছে 5 1। 1 এর জন্য যাব হচ্ছে এখানে 30, 1 এর জন্য যাব হচ্ছে 6 ঘর, 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের আরেকটা বিন্দু, এটা হচ্ছে 5 1, ঠিক আছে? আরেকটা বিন্দু হচ্ছে 2 কমা মাইনাস 2। তার মানে 2 এর জন্য যাব হচ্ছে প্লাস এক্সিস বরাবর 12 ঘর, মাইনাস 2 এর জন্য যাব হচ্ছে মাইনাস 12 ঘর এখানে। এটা হচ্ছে 2 কমা মাইনাস 2, ঠিক আছে? আরেকটা বিন্দু হচ্ছে মাইনাস 1 কমা মাইনাস 1/2। তাহলে মাইনাস 1 এর জন্য যাব 6 ঘর ঋণাত্মক দিকে, 1 2 3 4 5 6। এবং মাইনাস হাফের জন্য কয় ঘর যাব? মাইনাস হাফ ইন্টু 6 কত হয়? মাইনাস 3 হয়। মাইনাস 3 ঘর যাব, 1 2 3। এটা আরেকটা বিন্দু। এটা হচ্ছে আমাদের কোন বিন্দু? এটা হচ্ছে আমাদের মাইনাস 1 মাইনাস 1/2, ওকে? তারপর আমাদের বিন্দু হচ্ছে 0 কমা মাইনাস 2/3। তাহলে এক্স এক্সিস বরাবর 0 ঘর যাব, আর ওয়াই এক্সিস বরাবর যাব, যেহেতু ওয়াই হলো মাইনাস 2/3। মাইনাস 2/3 ইন্টু 6, মাইনাস 2/3 ইন্টু 6 কাটাকাটি করলে কত হয়? উপরে 2 আসে, তাহলে মাইনাস 4 হবে, ওকে? মাইনাস 4, 0 অ্যান্ড মাইনাস 4, 1 2 3 4। এটা আমাদের কত? 0 কমা, এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 কমা এটা হচ্ছে আমাদের 0 কমা মাইনাস কত? ছবি তুলে নিছিলাম, কোথায় গেল? মাইনাস 2/3। এবার এই বিন্দুগুলো তুমি যোগ করবা। এখানে দেখো ইনাফ বিন্দু কিন্তু হয় নাই। এই যে এই বিন্দুগুলা দেখো একটা বক্ররেখা বরাবর আছে। এই দিকেও সিমিলার তুমি বিন্দু পাও, তার মানে তোমাকে আরো অনেক বিন্দু নিতে হবে। নেই, সমস্যা নাই তো, আসো নেই, বিন্দু নাও, আরো বেশ কিছু বিন্দু নাও, বা তুমি বাকিটা তুমি পারবা। এবার বাকি কেমনে বিন্দু নিয়ে তুমি এই পাশের রেখাটা আঁকবা, এটা তুমি পারবা। এটা কেমনে আঁকলাম দেখলা তো, আর বাকিটা কেমন আসবে আমি তোমাকে দেখাই দিচ্ছি। চলো ড্যাসমোসে গ্রাফটা প্লট করে দিই, তাইলেই হবে। তার মানে বক্ররেখার ক্ষেত্রে আসলে 5টা বিন্দু ইনাফ না, মোটামুটি 10টার মতো বিন্দু নিবা, ঠিক আছে? ড্যাসমোস গ্রাফ। তাহলে আমাদের ফাংশনটা কি? 2/x-3। এখানে আমরা জাস্ট কি লিখবো, কিবোর্ড আসে না কেন, আসবে 2 ভাগ x মাইনাস 3। এবারে দেখো দেখো ওই যে বলছি না, এখানে একটা পাইছি, এখানে আরেকটা পাবো। যদি দুইটা পাইতে চাই আমাকে অনেকগুলা বিন্দু নিতে হবে, ঠিক আছে? আমরা অল্প বিন্দু নিচ্ছি, মোটামুটি 10টার মতো বিন্দু নিবা। এখানে 5টা নিচ্ছি তো 10টা নিবা, ওকে? এই যে দেখো এই পার্টটা পাইছি, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ছিল আমাদের এক্স অ্যাক্সিস, এটা ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিসের নিচে আমরা এরকম একটা পাবো, আর এদিকে আমরা এরকম আরেকটা পাবো, যদি তুমি অনেকগুলো বিন্দু নাও, ঠিক আছে? তো গ্রাফ কেমনে, ফাংশনের গ্রাফ কেমনে প্লট করতে হয়, এটাও তোমাদেরকে একটু মনে করাই দিলাম, ওকে? আচ্ছা,
তাহলে এই ছিল হচ্ছে আমাদের 4-এর সমাধান। এরপর আমরা বাকি যত কোশ্চেন দেখব, এটা পারবা না? একটা ফাংশনের মধ্যে a-1 বসায় দিতে হবে, দিলে কত হবে এটা ক্যালকুলেট করতে পারবা। বিপরীত ফাংশন নির্ণয় করে দেখাইছি, একটা ফাংশন এক নাকি অন্টো এটাও দেখাইছি, এন্ড কোনো একটা ফাংশনকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা দেখাইছি, এন্ড এই যে পাওয়ার রিলেটেড ক্যালকুলেশন এটা একদম শুরুর দিকের একটা কোশ্চেনে দেখাইছি। এস অন্যের লেখচিত্র অঙ্কন করে এবং অন্য এটি ফাংশন কিনা তার লেখচিত্র থেকে নির্ণয় করো। তাই খ আমরা এই টাইপ কোশ্চেন সলভ করাইছি, ঠিক আছে। আমরা কটা করতে পারি, আমাদেরকে বলতেছে বিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বি এর উপাদান কি এক্স, সাচ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 এগুলা। বাট কথা হচ্ছে এক্স এর বর্গমূল 2 এর চেয়ে ছোট হইতে হবে, ঠিক আছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা এন্ড এক্স এর বর্গমূল 2 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে 1 এর বর্গমূল কিন্তু 2 এর চেয়ে ছোট, 2 এর বর্গমূল 2 এর চেয়ে ছোট, 3 এর বর্গমূল 2 এর চেয়ে ছোট, 4 এর বর্গমূল 2 হয়ে যায়, তাহলে ওইটা নেওয়া যাবে না। তাহলে বি সেট হচ্ছে এইটা, ঠিক আছে। তো বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেছে। দেখাও যে এই টাইপ কোশ্চেন আমরা একদম শুরুতে সলভ করছি, এর জন্য তোমাকে অবশ্যই বি সেটটা জানতে হবে, এ সেটটা জানতে হবে। এ সেটটা কি, বি সেট তো বের করলাম, এ সেট কি এক্স, এ সেটের উপাদান এক্স, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, মানে 1 2 3 4 5 6 এইগুলা, বাট এক্স আবার মৌলিক সংখ্যা এবং স্মলার দেন 7। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা সাথে চেয়ে ছোট কোনগুলো আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, তার মানে এটা হচ্ছে এ। এবার তুমি এ জানো, এবার বি জানো, এর পাওয়ার বের করো, বি এর পাওয়ার বের করো, করে ইন্টারসেকশন নাও। এবার আবার এ এবং বি এর ইন্টারসেকশন নাও, এটার পাওয়ার বের করো, দুইটা ইকুয়াল হয় কিনা দেখো, অবভিয়াসলি ইকুয়াল হবে, দ্যাটস ইট। আমরা ওইখানে দেখছিলাম এটা এটার উপসেট হয় কিনা টেস্ট করো, আর এখানে দুইটা ইকুয়াল হয় কিনা, সমান সেট হয় কিনা এটা টেস্ট করতে বলতেছে। তো ক আমরা পারলাম, খ আমরা পারলাম। এবার এস অন্যের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তার লেখচিত্র থেকে নির্ণয় করো। তাহলে আমরা তো লেখচিত্র অঙ্কন করে দেখলাম, এখানে আমরা লেখচিত্র অঙ্কন করব না, জাস্ট এস অন্যটা ফাংশন কিনা এটা টেস্ট করবো। তাহলে এস অন্যটা দেখো কি দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই such that x square plus y square plus 6x plus 8y। এটা একটা অ্যাডভান্সড কোশ্চেন হয়ে গেছে, বুঝছো, এটা এইচএসসি এর কোশ্চেন হয়ে গেছে, আসলে এটা দেওয়াটা ঠিক হয় নাই, বুঝছো। আচ্ছা, এস অন্য এটা ফাংশন কিনা কেমনে বুঝবো? এস অন্যের ভিতরে যে উপাদানগুলো থাকবে এগুলো হচ্ছে কিছু জোড়া ক্রমজোড় এক্স কমা ওয়াই। সেক্ষেত্রে এক্স ওয়াই এর ভ্যালু কেমনে ক্যালকুলেট করবো? এই ইকুয়েশনটা সমাধান করার মাধ্যমে। এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিসের ইকুয়েশন এটার উপর ডিপেন্ড করতেছে এস অন্যটা ফাংশন হবে নাকি হবে না। আমরা একটু যদি, আমি তো এইচএসসিতে পড়ছি, এইচএসসির কনসেপ্ট আমার জানা, এই জন্য আমি এটা দেখলেই বুঝতে পারি এটা একটা বৃত্তের ইকুয়েশন, বুঝছো, এটা একটা বৃত্তের সমীকরণ। কেন বুঝলাম? কারণ বৃত্তের সমীকরণে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ একই থাকে অথবা 1 থাকে, তারপর সামথিং এক্স থাকে, সামথিং ওয়াই থাকে, তারপর একটা ধ্রুবক থাকে ইজ ইকুয়াল টু 0। এটা বৃত্তের সমীকরণ, বুঝছো। তাহলে এটার ক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা হবে, আমি যদি সামহাও দেখাইতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে আমি বলতে পারবো বৃত্তের সমীকরণ কখনো ফাংশন হয় না। কেন হয় না? কারণ গ্রাফের মধ্যে দেখাবো, সমস্যা নেই। তাহলে আগে আসো, এটা যে একটা বৃত্তের সমীকরণ এটা দেখাই। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। স্থানাঙ্ক জ্যামিতিতে তুমি পড়বা যে বৃত্তের সমীকরণ এরকম হয়, এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সামথিং হোল স্কোয়ার, বুঝছো, সামথিং ইজ ইকুয়াল টু সামথিং স্কোয়ার, এরকম কিছু একটাকে আমরা বলি বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে যদি আমি সামহাও এই ফর্মেটে নিয়ে আসতে পারি তাহলে আমি বলতে পারবো বৃত্তের সমীকরণ। ওই বৃত্তটার কেন্দ্র পাবো আমি এই সামথিং এবং এই সামথিং থেকে ব্যাসার্ধ পাবো আমি এটা থেকে। ব্যাসার্ধ কত? এখানে যে সামথিং স্কোয়ার থাকে ওই সামথিংটাই ব্যাসার্ধ। আর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে এই এক্স প্লাস সামথিং আছে না, এই সামথিংটার ধরো এখানে 5 আছে আর এখানে মনে করো 6 আছে, তার মানে এটার কেন্দ্র হচ্ছে -5 -6, দ্যাটস ইট, ঠিক আছে। তো এটাকে এই ফরম্যাটে নেওয়া যায় কিনা দেখো। তাহলে এক্স প্লাস সামথিং স্কোয়ার আনতে হবে, ওয়াই প্লাস সামথিং স্কোয়ার আনতে হবে, তার মানে এ প্লাস বি এর সূত্রটা এখানে কি প্রযোজ্য, তাই না? তাহলে তুমি এক্স প্লাস সামথিং যদি আনতে চাও
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু সামথিং ইন্টু ওয়াই স্কোয়ার এই ফর্মে টানতে হবে, ঠিক আছে। অ্যান্ড ওয়াই এর ক্ষেত্রেও একই কথা। তো এই কাজটা আমরা এখানে করি, এক্স স্কোয়ার প্লাস 6x আছে, এটাকে লেখো 2 ইন্টু 3x প্লাস, এখানে দেখো তো কোনোভাবে এটা লেখা যায় কিনা, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু a ইন্টু b, 6xটাকে কিন্তু এটা লেখা যায় a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b দেন b স্কোয়ার। দেখো b স্কোয়ার কিন্তু এখানে আছে প্লাস 9। এবারে বৃত্তের ইকুয়েশন তো একদম খাপে খাপ বর্গের সূত্রে মিলে যাবে। এবার y নিয়ে কাজ করো, y স্কোয়ার প্লাস 8y আছে, তাই না? তার মানে হচ্ছে 2 ইন্টু a ইন্টু b 4। যদি 8y মিলাইতে চাই তাহলে 2 ইন্টু a ইন্টু b আর বাকি থাকে 4। তাহলে এখানে আমাকে জোর করে যেটা মিলাইতে হবে সেটা হচ্ছে 4 স্কোয়ার। বাট এখানে কোশ্চেনে কোথাও 4 স্কোয়ার নাই, মানে b স্কোয়ার নাই। তাহলে সমস্যা নাই, তো এটা বাদ দিয়ে দাও, -16। 4 স্কোয়ার মানে হচ্ছে -16 ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো এই জায়গাটাকে আমি কি লিখতে পারবো, এই জায়গাটাকে লিখতে পারবো x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো y প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -16টাকে এই পাশে পাঠিয়ে দেবো, এটা 16 হয়ে যাবে। 16 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 4 স্কোয়ার। ডান। তাহলে দেখো এটা কিন্তু একদম পিওর একটা বৃত্তের সমীকরণ, x প্লাস সামথিং হোল স্কোয়ার প্লাস y প্লাস সামথিং হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং স্কোয়ার। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4। এই বৃত্তের কেন্দ্র কত? -3 -4, ঠিক আছে। এবার এটা গ্রাফ আঁকতে পারবা না, এবার এটা গ্রাফ আঁকা খুবই সহজ। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত দেখো 4, তাহলে 4 একক নাও, 1 2 3 4। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -3 -4, 1 2 3 -3 -4 1 2 3 4। এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এন্ড ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে দৈর্ঘ্যে 4 একক, ওকে, দৈর্ঘ্যে 4 একক। তাহলে এটার এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা কিন্তু 4 এককই, 1 2 3 4। তো এই যে এইভাবে এখন আমি বৃত্তটা আঁকা ফেললাম, এই যে বৃত্ত আঁকা হয়ে গেছে। এটা ব্যাসার্ধ 4 একক এন্ড কেন্দ্র হচ্ছে -3 -4। এই বৃত্তটা বা ওই যে অন্যের ভিতরে যে ইকুয়েশনটা আছে এটা ফাংশন কিনা দেখো। ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট আসতে পারবে না, একটাই আউটপুট আসতে হবে, ঠিক আছে। তুমি এখানে দেখো এই ফাংশনটাতে ইনপুটকে x, তুমি দেখো তো x এর ভ্যালু যদি আমি এটা নেই, দেখো তো y এর ভ্যালু কয়টা পাইতেছি? 2টা পাচ্ছি, এটা এটা। x এর ভ্যালু যদি আমি এটা নেই, দেখো তো y এর ভ্যালু কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি, এটা এটা। x এর ভ্যালু যদি আমি এটা নেই, দেখো তো y এর ভ্যালু কয়টা পাচ্ছি? 2টা, এটা এটা। তার মানে বৃত্ত অ্যাকচুয়ালি কোনো ফাংশন না। যেমন এখানে মনে করো হচ্ছে x এর ভ্যালু আমি নিলাম হচ্ছে -2, সেই -2 এর জন্য y এর ভ্যালু কত পাচ্ছ তুমি? -1 পাচ্ছ, আর এদিকে মনে করো -10 পাচ্ছ, নিচে গুনলে এভাবে গেল -10। x এর একটা ভ্যালুর জন্য তুমি y এর একাধিক ভ্যালু পাচ্ছ। একটা ইনপুটের জন্য মাল্টিপল ভ্যালু আসলে এটাকে ফাংশন বলে না। মাল্টিপল ইনপুটের জন্য যদি একটা আউটপুট আসে এটাকে ফাংশন বলা যায়, বাট এখানে একটা ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট আসতেছে, 2টা করে আউটপুট আসতেছে, তার মানে এটা ফাংশন না, ঠিক আছে। এটাই জাস্ট বলে দাও, ওকে। আমরা তাহলে 7 নম্বরে যাই। ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করো, মানে √2x - 3 এটা ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করো। এটা সহজ, বর্গ করো, 2x - 3 ইজ ইকুয়াল টু 1, 2x ইজ ইকুয়াল টু কি 4, সুতরাং x ইজ ইকুয়াল টু 4/2, 2 x এর ভ্যালু 2 পাবো। f অফ x এর ডোমেইন নির্ণয় করো এবং ফাংশনটি একক কিনা দেখাও। তো f অফ x এর ডোমেইন নির্ণয় করা তো কোনো ব্যাপারই না। 2x - 3 2x - 3
এটা ঋণাত্মক হইতে পারবে না, তাহলে এটাকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 2x গ্রেটার ইকুয়াল 3 হইতে হবে। সুতরাং x কে গ্রেটার ইকুয়াল 3/2 হইতে হবে। তাহলে এটা ডোম f ইজ ইকুয়াল টু r এটা কেমনে লিখতে হবে, যেহেতু এটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু বাদ দিলেই হচ্ছে না, তার মানে এটা ডোমেনের উপাদান যদি x হয়, x belongs to r, বাট শর্ত হচ্ছে x গ্রেটার ইকুয়াল 3/2, এটার ডোমেন হবে এটা। ঠিক আছে, ডোমেনটা নির্ণয় করে দিলাম। এবার এক এক কিনা তুমি টেস্ট করতে পারবা, এক এক কিনা টেস্ট করার পদ্ধতি তোমাকে দেখাইছি। এবার বলতেছে f ইনভার্স x এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে এই ফাংশনটার ইনভার্স ফাংশন নির্ণয় করতে পারবা না? অবভিয়াসলি পারবা। ঠিক আছে, অবভিয়াসলি পারবা। আমি 7 নম্বরটা একটু দেখাই, এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে f ইনভার্স x এর রেঞ্জ নির্ণয় করতে বলতেছে। দেখো fx কিন্তু দেওয়া আছে, fx কত √2x - 3। f ইনভার্স x এর রেঞ্জ নির্ণয় করতে বলছে। ভাইয়া মনে আছে বলছিলাম যে টেকনিকটা, এই ফাংশনের ইনভার্স ফাংশনের রেঞ্জ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি এই ফাংশনটার ডোমেন, অথবা এই ফাংশনটার রেঞ্জ মানে অ্যাকচুয়ালি এই ফাংশনের ডোমেন। সোজা ফাংশনের ডোমেন কি? এই ফাংশনের উল্টা ফাংশনের রেঞ্জ। সোজা ফাংশনের রেঞ্জ কি? এই ফাংশনের ডোমেন। তাহলে আমাকে যেহেতু উল্টা ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে, উল্টা ফাংশনের রেঞ্জ মানে কি? সোজা ফাংশনের ডোমেন। আর সোজা ফাংশনের ডোমেন তো আমি জানি, ডোম f of x is equal to x belongs to r such that x greater than কত নির্ণয় করছিলাম বলো তো? 3/2, গ্রেটার ইকুয়াল 3/2। এটা কি? এটা হচ্ছে আমার সোজা ফাংশনের ডোমেইন, এটা কিন্তু উল্টা ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, বাট তোমার উচিত হবে এখানে অবভিয়াসলি ইনভার্স ফাংশনটা নির্ণয় করে দেওয়া, দিয়ে ডিরেক্ট অ্যান্সার হিসেবে এটা দিয়ে দিবা, এটা অ্যান্সার। ঠিক আছে, উল্টা ফাংশন নির্ণয় ইনভার্স ফাংশন কেমনে নির্ণয় করতে হয় দেখাইছি তোমাদেরকে, বারবার দেখাইছি। লাস্টবার আরেকবার দেখাই দেই। প্রসিডিউর কি? প্রসিডিউর হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে f of x, এটাকে y ধরবো। তার মানে এখান থেকে আমি বলতে পারি y is equal to f, এখান থেকে আমি বলতে পারি x is equal to f inverse y। যদি f inverse y ক্যালকুলেট করতে পারি, y এর জায়গাতে x বসাই দিব, মানে আমাদের যে টার্গেট f inverse x সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমার অ্যাকচুয়ালি f inverse y ক্যালকুলেট করার জন্য x ক্যালকুলেট করা দরকার। x কেমনে ক্যালকুলেট করব? ফাংশনটাকে যে y ধরছি, y ধরে আগাবো। তাহলে y is equal to √2x - 3। এখান থেকে সামনে আগাবো, x বের করব, দুই পাশে বর্গ করে দাও বর্গমূল মুক্ত করার জন্য। সুতরাং x is equal to y square plus 3 divided by 2। এটা কি? এটা হচ্ছে আমার f inverse y। f inverse y যদি এটা হয়, তাহলে f inverse x কত আমাদের টার্গেট? x square plus 3 divided by 2। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশনের রেঞ্জ মানে কি? সোজা যে ফাংশনটা আছে এটার ডোমেইন, এটা ডোমেইন তো ক্যালকুলেট করে দিছি, ওইটাই এখানে অ্যান্সার হিসেবে দিয়ে দিবা। ঠিক আছে, ডান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের স্যাটু ফাংশনের কি কি টাইপের সিকিউ আসতে পারে, কেমনে আসে, আমরা কোন অ্যাপ্রোচে সমাধান করব, সবচাইতে বহুল আসা কোশ্চেনগুলো। ওকে, এইগুলোর বাইরে কিছু আসবে না। তো তুমি যেটা করবা, এখান থেকে এই অ্যাপ্রোচগুলো শিখছো না, এই অ্যাপ্রোচগুলো দিয়ে এবার এখানে আমি যেই টাইপগুলো মেনশন করছি, এটাও আমাদের হয়ে গেছে, এটাও আমাদের হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটাও হয়েছে, আর কি আছে নাই, এই প্রতিটার প্রচুর পরিমাণে বোর্ডের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো। তাইলে এই অধ্যায় থেকে যে একটা সিকিউ আসবে বা যে 2-3টা এমসিকিউ আসবে সব পারবা।
তুমি টাইপ ওয়াইজ এই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারো, ঠিক আছে? বা আমি বলবো এবার সিরিয়ালি তুমি যে কোনো বোর্ডের কোশ্চেন সলভ করা শুরু করে দাও, তোমার সেই ক্যাপাবিলিটি এখন আছে, তুমি সেটা সলভ করতে পারবা। অ্যান্ড ইনশাল্লাহ যদি আমি যেমনি বলছি আপনি করো, তাহলে এই অধ্যায় থেকে সিকিউতে 10 এবং এমসিকিউতে অন্তত 2, টোটাল 12 নাম্বার নিশ্চিত করে আসতে পারবা।